আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আছেন সবাই? আসসালাম ভাইয়া, কি অবস্থা আপনার? আর অবস্থা যা গরম শুরু হয়েছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, বেঁচে আছি। যাক। গরম গরম আছি সবাই ভাইয়া। আচ্ছা, আমরা অলরেডি লাইভে চলে গেছি। যেহেতু আজকের ক্লাসটা সবার জন্য ফ্রি, তো এই জন্য হচ্ছে আজকে ক্যাপশনটা দেখছেন, অ্যানাউন্সমেন্ট, ক্লাস অ্যানাউন্সমেন্টের কেউ কথা কয় না। জি ভাইয়া দেখছি। জি ভাই দেখছি, কোনটা কথা বলছেন আপনি? আজকে যে ক্লাসের দিনের অ্যানাউন্সমেন্ট দেওয়া পোস্ট হয়েছিল, দেখছি তো। দেখছি এটা ভাই। তো সবাই মেনশন করে দেন সবাইকে, আপনারা একটু আসেন। 5 মিনিট সময় দেন ভাইয়া, সবাইকে মেনশন দিয়ে আসি। হ্যাঁ, সবাই কমেন্ট করেন, কে কোন জায়গা থেকে আছেন, কিভাবে ক্লাস করতেছেন, এটা কমেন্টে জানান। ভাইয়া লাইভে সাউন্ড বাড়ান। এখন দেখেন তো, এখন সাউন্ড ক্লিয়ার হওয়ার কথা। কি সাউন্ড ক্লিয়ার হয় নাই? এ তো শোনা যাচ্ছে। সাউন্ড ওকে, গুড। আমি দুঃখিত যে আপনাদের আজকের এই ক্লাসটা ফেব্রুয়ারি মাসে আমার নেওয়ার কথা ছিল, কোনো একটা কারণে সে সময় গ্রামের বাসায় থাকার কারণে সেদিন কোনো কারণে নিতে পারি নাই। আজকে মূলত আমি সেদিনের ক্লাসটা নিচ্ছি, এবং পরবর্তীতে এটা সবাইকেই হচ্ছে ফ্রি করে দিলাম, কারণ হচ্ছে সবাই যেন এটা করতে পারে, কিছুটা হলেও যদি উপকৃত হয়। বুঝতে পারছেন? তো সেখানে মূলত জন ডানের একটা কবিতা পড়ানোর কথা ছিল, উল্লেখ করা ছিল না কোন কবিতাটা। তো মূলত এই জন্য যেহেতু আমরা এপ্রিল মাসে এবং মার্চ মাস মিলায় জন ডানের সবগুলো কবিতা পড়ে ফেলছি, বাকি 4টা কবিতা। তো লাস্ট একটা কবিতা বাকি আছে, কি নাম সেটা? Death be not doubt. তাহলে সবাই একটু মেনশন করেন, কি বলে। আচ্ছা, একটা বিষয় আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে আমরা আমাদের ক্লাসগুলোকে একটু মডিফাই করতেছি, ক্লাসের টাইম, ক্লাসের ডেট, এই বিষয়গুলো নিয়ে একটু মডিফাই করার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে যে যেমন ফার্স্ট ইয়ারের যে প্রিপারেশন ব্যাচটা শুরু হয়েছে, আমরা সেটা ক্লাস নেওয়ার ইচ্ছা পোষণ করতেছি শনি সোম বুধ। কি কি বার বলছি একটু বলেন তো? শনি সোম বুধ। শনি সোম বুধ এবং শুক্রবার তাদের ক্লাস হবে শনি সোম বুধ, এই 3 দিন 8:30, 7:30। ও, আমার ভুল হয়েছে, শুক্রবার স্যার, কলমে খালি নাই তো। আচ্ছা, এই 3 দিন হচ্ছে শনি সোম বুধ ক্লাস হবে 8টা 30 মিনিটে। এটা হচ্ছে ফার্স্ট ইয়ার এন্ড সেকেন্ড ইয়ার, কথাটা বুঝবেন। প্রথম বর্ষের ক্লাস হবে হচ্ছে শনিবার, সোমবার, বুধবার 8:30টায়। সেকেন্ড ইয়ারের ক্লাসগুলো হবে রবি, মঙ্গল, বৃহস্পতি 8:30টার দিকেই, এবং শুক্রবারের দিন 8:30টায় সেকেন্ড ইয়ারের ক্লাস হবে। আর আমরা ফার্স্ট ইয়ারের ক্লাসটা সেদিন হচ্ছে 7টা 30 মিনিটে দিব।
এখন এই দুইটা টাইম ফার্স্ট ইয়ার এন্ড সেকেন্ড ইয়ারের জন্য বরাদ্দ দিয়ে দেওয়া হয়েছে। এখন আপনারা হচ্ছেন থার্ড ইয়ার, কারণ আপনাদের জন্য একটা টাইম স্লট খালি আছে, সেটা হচ্ছে 9:30। বুঝতে পারছেন? 9:30 হইলে ভালো হয় না? এত পরে ক্লাস করতে পারবো না দাদা। না, কারণটা বুঝবেন। আমি বলি, আর কয়েকটা দিন গেলেই আমাদের সন্ধ্যায় হবে প্রায় 7:30টার দিকে। ঠিক আছে? এখন আরেকটা বিষয় বলি, ঠিক আছে। এখন এই জন্য চিন্তা করতেছি নির্দিষ্ট একটা টাইম, নির্দিষ্ট একটা দিন যদি দেওয়া থাকে, যেমন আমাদের 8:30টার দিকে ক্লাসগুলো হচ্ছে, মানে 7:30টায় সন্ধ্যা হয়ে গেলে এই সময় ক্লাস নেওয়া সম্ভব না, তা শুক্রবারটা আমরা চালাই নেব। এবং এই যে অন্য দিনগুলো শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত 8:30টায় ক্লাস হবে ফার্স্ট ইয়ার এন্ড সেকেন্ড ইয়ার। এবং এইখানে 3 দিন, শনি সোম বুধ অথবা রবি মঙ্গল বৃহস্পতি, এই 3 দিনের যে কোনো একটা স্লটে আপনাদের 9:30টায় ক্লাস হবে, আরেকটা স্লটে 9:30টায় ক্লাস হবে গ্রামার বেসে। বুঝতে পারছেন? এইভাবে নির্দিষ্ট করা থাকলে আমরা আমাদের আর বলতে হবে না যে ক্লাস কখন ভাইয়া কয়টার দিকে হবে, এটার জন্য অপেক্ষা করে থাকতে হবে না। আমরা আমাদের সবার জানা থাকবে যে সাপোজ ধরেন ফার্স্ট ইয়ারের ক্লাস হচ্ছে শনি সোম বুধ, আপনাদের থার্ড ইয়ারের ক্লাসগুলো আমরা নেক্সট মাস থেকে হচ্ছে শনি সোম বুধে হচ্ছে ক্লাস নিব 9:30টার দিকে। তো এখন আপনাদের আমরা যদি সেভাবে নেই, তো শনি সোম বুধে ক্লাস নিলে মাসে কয়টা ক্লাস হবে? 12টা। আরো 3টা ক্লাস থাকবে, আরো 3টা ক্লাস আপনাদের শুক্রবারেও ক্লাস হবে 9:30টার দিকে। শুক্রবারে আমাদের 3টা ক্লাস হবে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, এই 3টা ক্লাসের এই টাইমে ক্লাস হবে। ফার্স্ট ইয়ার 7:30টা, সেকেন্ড ইয়ার 8:30টা, থার্ড ইয়ার 9:30, অর্থাৎ আপনারা শনি সোম বুধ শুক্র একদিন পর পর 9:30টার দিকে ক্লাস করবেন। আর যারা গ্রামার বেঁচে থাকবেন, গ্রামার বেঁচেরা মূলত রবি মঙ্গল বৃহস্পতি এই 3 দিন 9:30টায় ক্লাস করবেন। এটা খুব তাড়াতাড়ি হচ্ছে আমাদের অ্যানাউন্সমেন্ট গুলোতেও পেয়ে যাবে, একদম নির্দিষ্ট করা থাকবে। কি ভালো হবে? জি ভাইয়া ভালো হবে। এটা হচ্ছে বিষয়। আর আগামী আমাদের 15th মে থেকে সেকেন্ড ইয়ারের প্রিপারেশন ব্যাচ স্টার্ট হতে যাচ্ছে। এখন এর মধ্যে আশা করি আপনাদের রেজাল্ট হয়ে যাবে। যদি দুর্ভাগ্যক্রমে কারো রেজাল্ট খারাপ হয়ে যায়, একটা দুটো সাবজেক্ট বা একটা সাবজেক্ট সি এসে গেছে বা ডি এসে গেছে, একটু ভালো পরীক্ষা দিলে হয়তো সেটাতে ফার্স্ট ক্লাস চলে আসবে আপনার রেজাল্টটা, আপনি চাইলে আমাদের এই প্রিপারেশন বেসটাতে এনরোল করতে পারবেন। তবে আগে রেজাল্টটা হোক। তো 15ই মে থেকে ক্লাস শুরু হবে এবং এটার ফি নির্ধারণ করা হয়েছে 1200 টাকা। এরাই হচ্ছে আমাদের সর্বপ্রথম ব্যাচ যারা হচ্ছে আমাদের হ্যান্ড নোট গুলো বই আকারে নিতে পারবে। বুঝতে পারছেন? এরপর সেকেন্ড ব্যাচ হবেন থার্ড ইয়ারের আপনারা। কেউ কিছু বলতেছেন? আমি শুনতে পাচ্ছি না। ভাইয়া আমরা কবে এনরোল করব? হ্যাঁ, আপনারা আপনাদের প্রশ্নগুলো পাবেন। আমরা সামারি গুলো এগুলো যেভাবে নোট দিচ্ছি এভাবে থেকে যাক, এটা আমি রেডি করে ফেলতেছি আপনাদের ক্লাসের সাথে সাথে। এরপরে বুঝি নাই। অনুবাদ কি পাবেন? আচ্ছা, অনুবাদের বিষয়টা আমরা যেটা করব সেটা হচ্ছে যদি অনুবাদটা বইয়ের মধ্যে ইনক্লুড করা হয় তাহলে পেজ সংখ্যা বাড়বে, বর্তমান কাগজের দাম বেশি, আপনাদের খরচটা বেশি হয়ে যাবে। সেই সুবিধার্থে আমরা যে কাজটা করতে চাচ্ছি, শুধু ইংলিশটাই বইয়ের মধ্যে থাকবে, আর পুরো বাংলা অনুবাদটা আমরা আপনাদেরকে যারা যারা বইটা কালেক্ট করবেন তাদেরকে হচ্ছে পিডিএফ আকারে দিয়ে দিব সাথে সাথে, বা মেইল আইডি নিয়ে নিব, যারা হচ্ছে বইটা কিনবে সেই মেইলে পিডিএফটা পাঠিয়ে দিব, বাংলার পিডিএফটা। এতে করে কি সুবিধা হবে, যখন আপনি হচ্ছে আমরা যদি বইয়ের মধ্যে বাংলাটা দিতাম তাহলে প্রশ্নটা শেষে বাংলাটা লিখে দিতাম, না হলে তো একসাথে লিখে দিলে আপনি তখন ইংরেজিটা বাদ দিয়ে বাংলাটা পড়বেন। তো এতে করে আপনাকে একটা পৃষ্ঠা দুইটা পৃষ্ঠা উল্টায় বাংলাটা দেখে আবার ইংলিশটা দেখতে হবে। তো এটা এখন করতে হবে না, যেহেতু হচ্ছে মোবাইলে আপনার বাংলাটা থাকতেছে, আপনি ইংলিশটা পড়তেছেন বইয়ে, যে ওয়ার্ডটা বা যে সেন্টেন্সটা আপনি বুঝতেছেন না শুধু সেটাই আপনি মোবাইলটা থেকে বাংলাটা দেখে নিতে পারবেন। এমন এরকম যদি না হয় একসাথে থাকতো তাহলে অনেকে হচ্ছে বাংলাটাই পড়তো, ইংলিশটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করতাম তখন। তো এটা খুব খারাপ একটা ইফেক্ট পড়তো। বাংলাটার সাথে ইংলিশটা কানেক্টেড রাখবোই না,
অর্থাৎ একটা বিষয়ে রাখবো যে ওয়ার্ডগুলো খুব কঠিন ওয়ার্ড থাকবে বা যে ওয়ার্ডগুলোর অর্থগুলো বা ভোকাবুলারি গুলো আপনার জানা উচিত, সেই ওয়ার্ডটার ইংলিশ ওয়ার্ডটার পাশে ব্র্যাকেট দিয়ে সেটার বাংলা অনুবাদ বাংলাটা দেওয়া থাকবে, আর পুরো বাংলা অনুবাদটা আপনারা আলাদা করে পিডিএফ পাবেন। এটা বেটার হবে না? এতে করে খরচটা কমে যাবে, কাগজের খরচটা। জি ভাইয়া, সাজেশন প্লাস সাজেশনের সাথে উত্তর এগুলো দিবেন না? হ্যাঁ, সাজেশন দেওয়া থাকবে, সাজেশনস থাকবে, তারপর হচ্ছে পার্ট এ, পার্ট বি, পার্ট সি, এগুলোর উত্তর থাকবে। এবং এই যে উত্তরগুলো, যে সাজেশনটা আমরা দিব, এই সাজেশনটার একটা লং সাজেশন দেওয়া থাকবে, যাতে করে কোনোভাবে মিস্টেক না হয়। এই লং সাজেশনের অ্যানসার গুলো দেওয়া থাকবে। একটা বিষয় খেয়াল করলে দেখবেন, আজকের পরীক্ষার কোশ্চেনটা কেউ খেয়াল করেছেন আপনারা? আজকে আপনাদের ইমিডিয়েট সিনিয়রদের পরীক্ষা হয়েছে 16 এন্ড 17 সেঞ্চুরি পোয়েট্রি, যেটা আজকে আমরা পড়ব। সেই কোর্সটার আজকে পরীক্ষা হয়েছে, কোশ্চেন দেখা হয়েছে? জি ভাইয়া। কি মনে হলো প্রশ্নপত্র দেখে? একটু অন্যরকম। হ্যাঁ, এটাই হওয়া উচিত, আমরা এটাই চাচ্ছিলাম। আমি আজকে থেকে বছরখানেক বা 8 মাস 10 মাস আগে একটা পোস্ট করেছিলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এখন চিরাচরিত ধারা থেকে বের হয়ে আসা উচিত। যে প্রশ্নগুলো আজ থেকে 4 বছর আগে 5 বছর আগে এসেছে, সেগুলোই বারবার রিপিট হয়ে আসতেছে। তো হওয়া উচিত কেমন, সেই প্রশ্নগুলোই আসবে, কিন্তু একটু নতুন ভাবে আসবে, দুই একটা ওয়ার্ড পরিবর্তন করে প্রশ্নটা একটু ভালোভাবে ঘুরিয়ে। তো আজকের আমি যদি বলি, আমরা যে সাজেশনটা দিয়েছি সেই সাজেশন থেকে হুবহু কমন করেছে 3টা প্রশ্ন, একেবারে হুবহু যা লিখছি প্রশ্নে তাই আসছে। আর বাকি আরো 3টা প্রশ্ন কমন করছে, ব্রড কোশ্চেনের কথা বলছি, আরো 3টা প্রশ্ন কমন করছে একটা দুইটা ওয়ার্ড চেঞ্জ করে। আর বাকি যে আরো 2টা প্রশ্ন থাকলো, এই 2টা প্রশ্ন পুরোটাই চেঞ্জ করে দিছে, পুরো প্রশ্নটাই চেঞ্জ, কিন্তু উত্তর একই। বুঝতে পারছেন? তো 8টা প্রশ্ন আজকে কমন ছিল, কিন্তু যারা ধরতে পারছে তারা লিখে আসতে পারছে। আমি এতটুকু কিছুদিন আগেও তাদের যখন প্রিপারেশন রিভিশন ক্লাস নিচ্ছিলাম, সেই রিভিশন ক্লাসেও তাদের বলেছিলাম যে আপনারা এলিজাবেথন এন্ড জ্যাকোবিয়ান ড্রামাতে হচ্ছে ভয় পাচ্ছিলেন, বা সেটা পরীক্ষা দেওয়ার পরে ব্রিফ কমন করেন, সেটা প্রতি বছরই হয়, গ্রিড কম কমন থাকে। কিন্তু আপনারা এতটুকু শিওর থাকেন যে 16 এন্ড 17 সেঞ্চুরি পোয়েট্রিতে প্রিভিয়াস ইয়ার এবং আমি যে সাজেশনটা তাদের ব্রিফ দিয়েছিলাম, এই দুইটা জায়গা থেকে যদি আপনারা পড়েন, আপনাদের ব্রিফ 10টাতে 10টাই হবে। তো সবার ব্রিফ 10টাই হবে, এতটুকু শিওর। এবং ব্রড গুলো তাদের আমি শর্ট ব্রড গুলো বলেছিলাম, আমি যা পড়িয়েছি এগুলোই আসবে, প্রশ্নগুলো একটু ঘুরায় আসতে পারে, ঠিক সেটাই হয়েছে। আমার কেন যেন মনে হচ্ছিল যে প্রশ্নগুলো ঘুরে আসতে পারে, আমি এমনটাও ভয় পাচ্ছিলাম যে নতুন কিছু প্রশ্ন ঢুকাই দেয় নাকি, এটাও ভয় পাচ্ছিলাম। তো নতুন ভাবে এই 2টা প্রশ্ন ঘুরাই দিছে, কিন্তু উত্তরগুলো সেম সেম। এখন এই প্রশ্নগুলো যে ধরতে পারছে তাদের পরীক্ষা ভালো হয়েছে। আর একটা কথা বলি, যারা আমাদের ক্লাসগুলো করছে, তারা যে কমেন্ট গুলো করছে বা তাদের যে রিভিউ গুলো বলা যায়, তারা আমাদের যা জানাইছে সেটা যদি শোনেন, যে ভাইয়া ক্লাসগুলো করার কারণেই মূলত হচ্ছে আজকে সব অ্যান্সার ভালো মতো দিতে পারছে, এটা হচ্ছে তারা অভিব্যক্ত করছে। কিন্তু যারা পেইড কোর্সে জয়েন ছিল, ক্লাসগুলো ঠিক মতো করে নাই, শুধু নোট নিত, নোটগুলো পড়েছিল, তারা কিন্তু বুঝতে পারেনি। কারণ এমন কিছু কিছু ওয়ার্ড দিয়েছিল যার অর্থ আমি নিজেও বুঝতেছিলাম না, আমি নিজের ডিকশনারি ঘেটে যে অর্থটা পাচ্ছিলাম সে বাংলাটাও বুঝতেছিলাম না, এরকম একটা অবস্থা হয়েছিল। তো এই জন্য হচ্ছে ক্লাসগুলোকেও মিস দিয়েন না। এবং এই শুধু এই ক্লাসগুলো না, রিভিশন ক্লাসগুলো যে নেওয়া হয় না, সেখানেও প্রচুর পরিমাণে তথ্য দেওয়া হয়, টেকনিক শিখিয়ে দেওয়া হয় কিভাবে অ্যান্সার গুলো করবেন, এরকম নতুন নতুন কিছু টেকনিক শিখিয়ে দেওয়া হয়। আচ্ছা, আমাদের লাইভটা কি হচ্ছে? ভাইয়া, হ্যাঁ বলেন। এই মানে আমি তো প্রবলেমটা হয়েছে, তো আপনি তখন কি করতেছিলেন? এই দুই মিনিটের মধ্যে আমার একটা কল আসছিল। বুঝি নাই আপনার কথা। মানে এই দুই মিনিটের মধ্যে কিছু বলা হয়েছে? না, আমি প্রশ্ন নিয়ে আলোচনা করতেছিলাম, আজকে পরীক্ষার প্রশ্ন। যেমন আজকে যে জর্ডান থেকে যে প্রশ্নটা আসছে, যদি আপনি খেয়াল করেন যে ডান হ্যাজ কাম আউট ফ্রম দা, এই যে ওয়ার্ডটা, ওয়ার্ডটা আমি একটু লিখে দিই, আমি আবার অর্থটা ভুলে গেছি, দেখতে হবে।
LISM উচ্চারণ করেন তো প্যারোসিয়ালিজম প্যারাসিয়ালিজম প্যারোসিয়ালিজম অর্থ কি কয়জন জানেন বলেন সংকীর্ণতা সংকীর্ণতা প্যারোসিয়ালিজম মানে সংকীর্ণতা আপনি কি জানেন আগে থেকে নাকি ডিকশনারি থেকে জেনে নিছেন আজকে যাক এরকম হতে পারে আপনি জানেন খুব ভালো তবে এই ওয়ার্ডটার অর্থ বেশি মানুষ বা বেশি স্টুডেন্ট জানে না এরপরে কি বলছে যে ডান হ্যাজ কাম আউট ফ্রম দা প্যারোসিয়ালিজম অফ ট্রেডিশনাল পোয়েমস অর্থাৎ তার যে ট্রেডিশনাল যে কবিতাগুলো আছে এবং মূলত হচ্ছে ইউশিয়ার্ড এটার অর্থ কি ইউশিয়ার্ড বলেন যা দেখি নতুন লাগে ভাই এই ওয়ার্ড জীবনে প্রথম দেখলাম কি হবে অর্থ বলেন জানি না ভাইয়া এটা এক কথায় বলা যায় প্রেজেন্ট রিপ্রেজেন্ট রিপ্রেজেন্ট ধরা যায় এটার অর্থ অর্থাৎ এখানে মূলত হচ্ছে শো করা বা গাইড করা এমন বোঝাচ্ছে এই ওয়ার্ডটা শো বলা হচ্ছে শো অর্থাৎ গাইড করা বা রিপ্রেজেন্ট করাকে বোঝানো হচ্ছে তো এখন একটা বিষয় খেয়াল করেন এই যে ওয়ার্ড গুলো আমরা যদি বুঝতেই না পারি তাহলে উত্তরটা লিখবো কি এখন এরপর কি বলা হয়েছে ইউ শেয়ারড ইন নোবেলিটি ইন লাভ পোয়েমস তার যে লাভ পোয়েম বা লাভ কবিতাগুলো আছে ভালোবাসার কবিতাগুলো আছে এবং তার যে ট্র্যাডিশনাল পোয়েম গুলো আছে এই দুইটার মধ্যে সংকীর্ণতা আপনাদের আলোচনা করতে বলছে খুঁজে বের করতে বলছে এখন সংকীর্ণতা অর্থ কি বলেন সংকীর্ণতা যে বললাম সংকীর্ণতা দ্বারা আমরা কি বুঝতেছি কি লিখবো আসলে আলোচনা বুঝি নাই মানে সংক্ষিপ্ত আলোচনা সংকীর্ণতা বলতে এমনটা বোঝায় ঘাটতি কমতি এমন কিছু বোঝায় অর্থাৎ তার কবিতাগুলো থেকে সে যে বলেছিল এই যে যেমন কয়েকদিন আগে আমরা কবিতাগুলো পড়লাম সে তার পাপের কথা বলেছে অর্থাৎ তার মধ্যে কি সংকীর্ণতা ঘটেছিল তার ভালোবাসার মধ্যে সে তার বন্ধুকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছিল যে তুমি নাক গলাইতে আইসো না তোমার নিজের কাজ তুমি করো বলেছে না মনে পড়ে কথা বলেন এই যে সমস্যাগুলো এটাই মূলত সংকীর্ণতা বুঝাইছে এই বিষয়গুলোই তুলে ধরতে বলছে এখন কে বুঝতে পারবে এত এই পরীক্ষা রুমে গিয়ে এই ওয়ার্ডগুলো এই কোশ্চেনগুলো মাথায় কাজ করা খুব সহজ ব্যাপার এখানে মূলত যেমন আমরা কিছুদিন আগে একটা কবিতা পড়লাম বেটার মাই হার্ট যে কবিতাটা সেটা কি ছিল সে অনেক পাপ করেছে সে বুঝতে পারতেছে তার মধ্যে থেকে শয়তানকে দূর করতে যাচ্ছে বা শয়তানের কাছ থেকে সে বের হয়ে ঈশ্বরের পায়ের কাছে পড়তে যাচ্ছে এই যে ভুল বুঝতে পারছে তার যে ভুলটা এটা একটা দ্বিতীয়টা আমরা আরেকটা কবিতায় পড়েছিলাম ক্যানোনাইজেশন কবিতাটা কি পড়েছিলাম বলেন কি ছিল ক্যানোনাইজেশন কবিতায় জি ভাইয়া বলেন কি ছিল একটা গল্পটা বলেন ক্যানোনাইজেশনে কি ছিল মানে হচ্ছে ধার্মিকভাবে সেন্ট করা হয় আর কি সেখানে একজন শুরুতে ধার্মিক বা ভালো মৃত ব্যক্তির উদাহরণ দিয়েছিল এবং তার হচ্ছে কিভাবে সে মূলত হচ্ছে তার বিলাভেটকে ভালোবাসতেছে সাধারণ মানুষজন যদি সমস্যা করে তাদের ভালোবাসায় কি কোনো ধরনের সমস্যা আছে সর্বপ্রথম কবিতাটা শুরু হয়েছিল তার বন্ধুকে তার বন্ধু তাকে কিছু বলছিল বা উপদেশ দিচ্ছিল তো তার বন্ধুকে যাতে কোনোভাবে নাক না গলায় তার বিষয়ে তাদের এই সম্পর্কটার বিষয়ে সেই বিষয়ে বলে মনে পড়ে ভুলে গেলে চলবে এবং তার বন্ধুকে বলে তুমি নিজের চরকায় নিজে তেল দাও বাংলা ভাষায় যেটা বলে তোমার যদি সেটাও কোনো কাজ না থাকে তাহলে তুমি রাজার সাথে গবেষণা করো বা রাজার বিষয়ে তুমি ভাবতে পারো মনে পড়ে এই যে বিষয়গুলো নিজের মধ্যে যে প্রকাশটা অর্থাৎ মূল কথা হচ্ছে মূল বিষয়গুলো বা সামারিগুলো যদি আমরা তার কবিতার 5টা কবিতার সামারিগুলো এখানে আমরা প্রেজেন্ট করতে পারি ধাপে ধাপে অ্যানসারটা হয়ে যাবে বুঝতে পারছেন তাই বলে প্রশ্ন যে কঠিন হয়েছে তা না 6টা প্রশ্ন সবার বোঝা উচিত
যারা একটু হলেও পড়াশোনা করছে তারা এই 6টা প্রশ্নই ক্লিয়ার ভাবে বুঝছে বা বুঝবে। এই 6টা থেকে যে কোনো 5টার অ্যান্সার করবে, কারণ আমি আমার বিশ্বাস আমরা ফেরি কুইনটা এমন ভাবে তাদের পড়াইছিলাম। প্রথম কবিতাটা আপনাদেরও তো পড়াইছি ফেরি কুইন, কিভাবে পড়াইছিলাম? এপিক থেকে অর্থাৎ বেসিক থেকে শুরু করে সব পড়াইছি না? মনে পড়ে? এপিকের বৈশিষ্ট্যগুলো পড়াইছিলাম, জি ভাইয়া। সবকিছু। তো তাদেরকে এইভাবে পড়ানোর পরে তাদেরকে আরো এগুলো থিম গুলো পড়ানো হয়েছে, এই কবিতাটাতে কি কি থিম আছে, এই কবিতার প্রশ্নগুলো পড়ানো হয়েছিল, শর্ট গুলো পড়ানো হয়েছিল। তো ওইখান থেকে থিম আসছে, একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন হুবহু কমন করছে। অর্থাৎ এবার প্রতি বছরই 2টা করে প্রশ্ন আসে ফেরি কুইন থেকে, এবছর 3টা প্রশ্ন চলে আসছে। এটা তাদের একটা প্লাস পয়েন্ট ছিল। তারা এক জায়গা থেকেই একটা কবিতা থেকেই 3টা প্রশ্ন কমন পেয়েছে বলা যায়, বা 3টার উত্তর করতে পারছে। আর বাকি 3টা থেকে তারা 2টা উত্তর করছে। বাকি 3টা থেকে একটা মেটাফিজিক্যাল ট্রেডস আসছে, আর একটা হচ্ছে ইমাজিরি আসছে একটা। অর্থাৎ বাকি প্রশ্নগুলো ইজি ছিল। আর শর্ট তো কমন করছে, শর্ট গুলো কমন করছে। তো এই জন্য বিষয়টা হচ্ছে যে এই যে আপনাদের বারবার বলি না যে অন্তত সামারিটা আপনাদের মাথায় রাখতে হবে। কেন বলি? কারণ এমন কিছু প্রশ্ন আসে, যদি চলে আসে তাহলে অন্তত যেন আমরা সেই সামারিটা লিখে দিয়ে আসতে পারি। সামারিটা লিখে দিয়ে আসলেও সেই কবিতার কয়েকটা কোটেশন, দুইটা বা কোটেশন লিখলাম, লিখে হচ্ছে বা সেই রাইটারের 5টা কবিতা থেকে যদি আমরা 3টা কোটেশন লিখি, সেই 3টা কোটেশন ব্যাখ্যা করলাম, সামারিটাকে একটু ইনক্লুড করলাম, দেখবেন যে উত্তর হয়ে যাবে, যদি কমন না পড়ে। আমার কথা বুঝেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। কিন্তু আপনারা তো ভুলে যান, এই যে ক্যানোনাইজেশন কবিতার কথা বলতে পারেন না। এখন প্রশ্ন করলাম, এই তো 2 দিন আগে পড়লাম, শুরুটাই আপনাদের মনে হয়, তাহলে হবে? তাহলে আপনারা পড়তেছেন বাসায়, বলেন এই পড়াশোনা দিয়ে চলবে? কি করব জীবনে বলেন এই পড়াশোনা দিয়ে? মরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই ভাই। কথা তো সেটাই। আপনাকে বুঝতে হবে যে আপনাকে দিয়ে পড়াশোনা হবে কিনা। যদি হয় তাহলে পড়াশোনা করতে হবে, না হলে অন্য কাজে যান, অন্য কাজ করেন, সময়টাকে কাজে লাগান, কিছু একটা শিখেন, স্কিল বেস পড়াশোনা করেন। কিন্তু কিছু তো করতে হবে জীবনে, ভালোভাবে থাকতে চাইলে কিছু তো করে খাইতে হবে। অন্তত কিছু খেয়ে পরে তো ঈশ্বরের প্রার্থনাটা করতে হবে। তো আজকে আমরা জন ডানের এই লাস্ট কবিতাটা, সর্বশেষ কবিতাটা আমাদের কি আছে? Death be not proud. ডেথ বি নট প্রাউড। লাইটের মধ্যে চলে গেছে না? আচ্ছা, ডেথ বি নট প্রাউড, এটা মূলত কে লিখেছে? John Donne. John Donne. জন ডান। John Donne. জন ডানের জন্ম মৃত্যু মনে আছে? জি ভাইয়া। বলেন। 1500 কত? আর 1631, এটা হচ্ছে ওনার জন্ম মৃত্যু ছিল। এবং এই যে কবিতাটা মূলত হচ্ছে এখানে ডেথ বি নট প্রাউড বাই জন কিটস, ওয়ান অফ দা পোয়েটস বেস্ট পোয়েম। এই ডেথ সম্পর্কে তার এই কবিতাটা হচ্ছে বেস্ট পোয়েম ছিল। নোটটা আপনারা যখন হাতে পাবেন বুঝতে পারবেন, শুরুতেই লেখা আছে ডেথ বি নট প্রাউড বাই জন ডান ইজ ওয়ান অফ দা পোয়েটস বেস্ট পোয়েমস অ্যাবাউট ডেথ। অর্থাৎ ডেথ সম্পর্কে এটাই হচ্ছে তার বেস্ট পোয়েম ছিল। এবং এই যে কবিতাটা, এই কবিতাটার আরেকটা নাম আছে, সেটা কি? সেটা তো হোলি সনেটস কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছিল। এটার আরেকটা নাম হচ্ছে হোলি সনেটস কত? 10। হোলি সনেটস 14 ছিল ব্যাটার মাই হার্ট, আর হোলি সনেট 10, অথবা আমরা সংখ্যায় লিখতে পারি 10 নম্বর কবিতা ছিল এটা। হোলি সনেট 10 হচ্ছে এই কবিতার আরেকটা নাম। ক্লিয়ার? এবং এই কবিতাটা লেখা হয়েছিল, যারা লাইভে দেখতেছেন কোন জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই জানাবেন। এই কবিতাটা লেখা হয়েছিল 1610 সালে।
আচ্ছা, নেটের সমস্যা কি আমার না আপনাদের? আমি কথা স্পষ্ট শুনি না, আটকে আটকে আসতেছে। বাইরে 1609 সালে লেখা হয়েছিল না দর্শন। এই কবিতাটা 1610 সালে লেখা হয়েছে, মূলত শেষ হয়েছে। এটা বলা হয় অ্যারাউন্ড, আমার কথাটা শেষ করতে দেন। অ্যারাউন্ড 1609 থেকে 1610 সাল, 1609 সালে লেখা শুরু করে 1610 সালে লেখাটা শেষ করে। আমি শেষ করি নাই, আমি জাস্ট বলছিলাম এটা লেখা হয়েছে 1610 সালে, এবং এটা বলা হয় অ্যারাউন্ড 1609 টু 1610। 1609 সালে লেখা শেষ শুরু করে 1610 সালে লেখা শেষ হয়েছিল। ক্লিয়ার হয়েছে? কারণ আপনার যেটা মন চায় সেটাই লিখতে পারেন, অথবা আপনি লিখতে পারেন রিটেন ইন অ্যারাউন্ড 1609 টু 1610। ওকে, কথা বলেন। জি ভাইয়া। পাবলিশড কত সালে পাবলিশ করা হয়? 1633 ভাইয়া। হোলি সনেট পড়ছিলাম, বুঝতে পারি না এক প্রবলেমের জন্য। হোলি সনেটস মানে এটার হচ্ছে পবিত্র আবির এটার আরেকটা নাম হচ্ছে হলি সনেট। আমি বলছিলাম যে এই যে কবিতাটা ডেট বি নট প্রাউড, এই কবিতাটা হোলি সনেটস 10 নামেও পরিচিত। কেন? কারণ এই কবিতাটা 1633। হোলি সনেট আমাকে শেষ করতে দেন, আগে আমাকে শেষ করতে দেন, তাহলে আর কোনো প্রশ্ন থাকবে না। আপনি একটু শুনেন। আমি বলছিলাম ডেট বি নট প্রাউড, এই ডেট বি নট প্রাউড কবিতাটা হোলি সনেটস 10 নামেও পরিচিত। কেন? কারণটা হচ্ছে এই কবিতাটা পাবলিশড হয়েছিল 1633 সালে এই হোলি সনেটস কাব্যগ্রন্থে। কোন কাব্যগ্রন্থে? হোলি সনেট। হোলি সনেটস কাব্যগ্রন্থে। হোলি সনেটস কাব্যগ্রন্থের 10 নাম্বার কবিতা হচ্ছে ডেথ বি নট প্রাউড। এজন্য এই কবিতাটাকে হোলি সনেটস 10 নামেও চিনে থাকে। যেমন ফার্স্ট ইয়ারে আমরা পড়েছিলাম শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামারস ডে, সেই কবিতাটা সনেট 18 নামে পরিচিত। কেন? সেটা উইলিয়াম শেক্সপিয়রের সনেট 18 নম্বর কবিতা। ঠিক আছে, 154টা কবিতার মধ্যে 18তম কবিতা ছিল শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামারস ডে। ঠিক এরকম ডেথ বি নট প্রাউড কবিতাটা আমাদের জন ডানের লেখা যে কাব্যগ্রন্থটা ছিল সেটার নাম ছিল হোলি সনেটস। এই জায়গার মধ্যে শুধু তিনি সনেট গুলো প্রকাশ করেছিল। কতগুলো সনেট প্রকাশ করেছিল? 154টা করেছিল উইলিয়াম শেক্সপিয়র। গত ব্যাটার মাই হার্ট ক্লাসে বলেছিলাম হোলি সনেটস এর মধ্যে কয়টা কবিতা প্রকাশিত হয়েছিল? 30টা। কয়টা? 30টা। 30টা? 19টা। আচ্ছা, তো এই হোলি সনেটস এর মধ্যে 19টা কবিতা ছিল, 19টা সনেট ছিল। মিউট করেন, কথা রিপিট হচ্ছে। এই হোলি সনেটস এর মধ্যে 19টা কবিতা ছিল, তার মধ্যে 10 নাম্বার কবিতা হচ্ছে ডেথ বি নট প্রাউড, এবং 14 নাম্বার কবিতা ছিল ব্যাটার মাই হার্ট। আপনাদের সিলেবাসে এই কবিতার পূর্বের কবিতাটা ব্যাটার মাই হার্ট, যেটা আমরা গতদিন পড়েছিলাম, গত 2 দিন আগে। তো ব্যাটার মাই হার্ট কবিতাটা ছিল 14 নম্বর কবিতা, ডেথ বি নট প্রাউড 10 নম্বর কবিতা। আর কোনো প্রশ্ন আছে যে হোলি সনেটস বুঝেন নাই? কথা বলেন। হ্যাঁ, আপনি বলছিলেন না যে হোলি সনেটের সবগুলো পোয়েম হচ্ছে রিলিজিয়াস পোয়েম, রিলিজিয়ান এটাকে মানে সবগুলো 19টা সবই কি রিলিজিয়াস? হ্যাঁ, হোলি অর্থ কি? হোলি মিন্স পবিত্র। পবিত্র। হোলি অর্থ হচ্ছে পবিত্র। তো তার নামটাই এজন্য হয়ে গেছে পবিত্র, তিনি পবিত্র হতে চায়, অর্থাৎ রিলিজিয়াস টাইপের কবিতায় তিনি লিখেছিল। ঠিক আছে? বুঝতে পেরেছেন? এবং আরেকটা বিষয় আবার মনে করে দেই, 1633 সালে কবিতাটা পাবলিশ হয়েছিল, এবং আমাদের জন ডান মৃত্যুবরণ করেছিল 1631 সালে। তার মৃত্যুর 2 বছর পর কবিতাটা পাবলিশ হয়। এজন্য বলা হয় যে পাবলিশড ইন 1600, এটা বলা হয় দ্য হোলি সনেটস ওয়ার ফার্স্ট পাবলিশড ইন 1633
আফটার ডান্স ডেথ, অর্থাৎ জন ডনের মৃত্যুর পরে এটা পাবলিশ করা হয়েছিল। ওকে, কারো কোনো প্রশ্ন আছে বলেন। এনি কোশ্চেন? না ভাইয়া। লাইভের জনগণ কই, কেউ কিছু কয় না কেন? আচ্ছা নেক্সট, এরপর মূলত হচ্ছে আমরা এরপর বলতে পারি এই কবিতাটার ফর্ম। এই কবিতাটার ফর্মটা কি, গঠনটা কি? আইএমবিক পেন্টামিটার। স্ট্রাকচার হচ্ছে আইএমবিক পেন্টামিটার। ফর্মটা কি? ইটালিয়ান সনেট। ইটালিয়ান সনেট আর পেট্রাকান সনেট। ঠিক আছে। এখন কেউ কেউ যদি বুঝতে না পারেন যে ভাইয়া কেন আপনি ইটালিয়ান বললেন, কেন পেট্রাকান বলবেন, অবশ্যই প্রশ্ন করবেন, না বুঝলে প্রশ্ন করবেন, থেমে যাওয়ার কোনো কারণ নেই। এখন আমি আগে ভাইয়া বলতে বুঝি না। আচ্ছা কেন ওকে, তো এটা ফর্ম ইটালিয়ান বা পেট্রাকান সনেট কেন বললাম, কারণ হচ্ছে আমরা জানি সনেট তিন প্রকার, শেক্সপিয়ারিয়ান সনেট, এর অপর নাম ইংলিশ সনেট, ইটালিয়ান সনেট অপর নাম পেট্রাকান সনেট, তারপর হচ্ছে স্পেন্সেরিয়ান সনেট। এই প্রধানত তিন ধরনের সনেট আমরা পেয়ে থাকি সব সময়। তো এই ইটালিয়ান সনেট বা পেট্রাকান সনেটের রাইম স্কিম হচ্ছে এ বি বি এ, আব্বা আব্বা সিডি সিডি সিডি, অথবা দুই ধরনের হয়ে থাকে, সিডিই সিডিই। যারা কনফিউশনে ছিলেন এই রাইম স্কিম দুইটা জানেন যে ইটালিয়ান বা পেট্রাকান সনেটের রাইম স্কিম এটা? অ্যানসার ফার্স্ট। জি ভাইয়া। ওকে, যদি জেনে থাকেন তাহলে আমি যে বললাম পেট্রাকান সনেট, এর কারণ হচ্ছে এই কবিতার রাইম স্কিমটা এই রাইম স্কিমটা ফলো করে। এবং এই যে পেট্রাকান সনেটের আরেকটা বিষয় আছে, পেট্রাকান সনেটের দুইটা ভাগ থাকে, একটা হচ্ছে অক্টেট, আরেকটা থাকে সিস্টেট। আর শেক্সপিয়ারিয়ান সনেট বা ইংলিশ সনেট কেন বললাম না, কারণ শেক্সপিয়ারিয়ান সনেট বা ইংলিশ সনেটে ভাগটা থাকে এরকম, তিনটা কোয়াড্রেন্ট, একটা কাপলেট, আর সেটা রাইম স্কিম থাকে এ বি সি ডি সি ডি ই এফ জি জি। ওকে, মনে পড়েছে? আর স্পেন্সেরিয়ান সনেটটা হচ্ছে স্ট্যানজা হয় 9 লাইন ভিত্তিক, 9 লাইনের একটা স্ট্যানজা হয়, ওনার রাইম স্কিমটাও ঠিক ওইরকম। ওকে, এখন যখন আমরা কবিতাটা রাইম স্কিমটা বের করব তখন আপনারা আরো ক্লিয়ার হবেন যে কেন এটাকে পেট্রাকান সনেট বলতেছি। ঠিক আছে? স্পেন্সেরিয়ান সনেটের কি কোনো নির্দিষ্ট রাইম স্কিম আছে? কোন সনেটের? স্পেন্সেরিয়ান সনেটের। হ্যাঁ অবশ্যই আছে, আপনি এতদিনও জানতেন না? কেউ জানেন বলেন তো স্পেন্সেরিয়ান সনেটের রাইম স্কিমটা কি? কয়েকদিন আগেও পড়াইছিলাম। জানেন না কেউ? দেখা যায় পাশে এ বি লিখেছি, এরপর এই দ্বিতীয়টা আবার শুরু হবে বি সি বি সি, এখানকার দ্বিতীয়টা আবার শুরু হবে সিডি সিডি। মনে পড়ছে কারো? তারপর হচ্ছে ই ই, এখানে এখানে 14 লাইনের একটা বলা হয়েছে, 14 লাইনের যদি স্পেন্সেরিয়ান সনেট হয় তাহলে 14 লাইনের এটা বলা হয়েছে।
আরেকটা বিষয় শেষ করি। এটা হচ্ছে 14 লাইন বিশিষ্ট যে সনেট গুলো হয় স্পেন্সেরিয়ান সনেটের, সেগুলো যদি স্পেন্সেরিয়ান মূলত হচ্ছে এডমান্ড স্পেন্সার যে কবিতাগুলো লেখেন সেই কবিতাগুলোতে বলা হয় 9 লাইনের স্ট্যাঞ্জা হয়। সেই 9 লাইন করে যে স্ট্যাঞ্জা হয় সেই 9 লাইনের রাইম স্কিমটা কি হয়, সেই 9 লাইনের রাইম স্কিমটা একটু ভিন্নতা আসে। সেটা হয় এরকম, এ বি এটা ঠিক আছে, তারপর হচ্ছে বি সি এটাও ঠিক আছে, মিউট করেন সাউন্ড হচ্ছে 1 2 3 4 5 6 7 8 আরেকটা থাকবে, আরেকটা হচ্ছে শেষে সি আসবে। এই যে এ বি বিসি এই সিটা এখানে চলে আসবে, অর্থাৎ এই এতটুকু 9 লাইন, এই 9 লাইন স্পেন্সেরিয়ান স্ট্যাঞ্জায় সব সময় হয়ে থাকে। আর যদি 14 লাইনের হয় তাহলে এরকম। ওকে, ক্লিয়ার হইছে? জি ভাইয়া। আর কে যেন কি প্রশ্ন করতেছিলেন? কে যেন প্রশ্ন করতেছিল? ফাতেমাতুজ জোহরা মিলি। আচ্ছা, এরপরে যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমরা এরপরে যাই। আমি লাইভে কেউ কোনো কমেন্ট করে না, আমি দেখতেছি। আচ্ছা, এরপরে ফর্ম আমি বললাম, তারপর হচ্ছে এই কবিতার জানলা। এই কবিতার জানলাটা কি? জানলা কি হবে বলেন তো? রিলিজিয়াস পোয়েট্রি, সর্বপ্রথম হচ্ছে মেটাফিজিক্যাল। এই কয় কি মেটাফিজিক্যাল হবে? সর্বপ্রথম হচ্ছে সনেট, এটা মেটাফিজিক্যাল পোয়েট্রি? অবশ্যই না, এটা একটা সনেট, এবং এটা হচ্ছে রিলিজিয়াস পোয়েট্রি। সনেট এন্ড রিলিজিয়াস পোয়েট্রি এর জানলা। এবং এই কবিতা যেহেতু হচ্ছে আমাদের একটা সনেট, তাহলে অবশ্যই লাইন আছে কয়টা? 14 লাইন। 14 লাইন। স্ট্যাঞ্জা কয়টা? 2 স্ট্যাঞ্জা। 2 স্ট্যাঞ্জা। স্ট্যাঞ্জাটা হচ্ছে অক্টেভ এন্ড সিস্টেট, এরকম, অর্থাৎ অক্টেভ প্লাস সিস্টেট, এই যে দুটো স্ট্যাঞ্জা। এখন এই কবিতার থিম, এটা হচ্ছে মূল বিষয়। এরপরে আমরা কবিতা নিয়ে তখন আলোচনা করতেছি। এই কবিতার থিমটা কি? যেহেতু থিমটা হচ্ছে, কবিতাটা হচ্ছে মৃত্যু নিয়ে, তো আমাদের অবশ্যই এখানে মৃত্যুর বিষয়ে থিমটা আসবে। তো এখানে থিমটা হচ্ছে death, the powerlessness of death, the powerlessness of death, মৃত্যুর কোনো ক্ষমতা নেই। বুঝতে পারছেন? ভাইয়া পাওয়ারলেসনেসটা কি দুটো আলাদা শব্দ নাকি? একটাই, একসাথে। একসাথে। পাওয়ার মানে কি? পাওয়ার শক্তি, ক্ষমতা, শক্তি। আর পাওয়ারলেস, ক্ষমতা। পাওয়ার মানে ক্ষমতা, শক্তি, আর পাওয়ারলেস মানে ক্ষমতাহীন। একটা হচ্ছে পাওয়ার, একটা হচ্ছে পাওয়ারলেস, আর একটা হচ্ছে পাওয়ারলেসনেস। এই যে তিনটা ওয়ার্ড, এই যে পাওয়ারলেসনেস, এটা মূলত অশক্তি বোঝায়, অর্থাৎ শক্তিহীনতা। এটা হচ্ছে ক্ষমতাহীন বা শক্তিহীন, আর এটা দ্বারা বোঝাচ্ছে শক্তিহীনতা, মানে একেবারেই নাই, অনেক বেশি নাই, এরকম। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আমাদের কবিতাটার মূল থিম, এই কবিতাটার মূল থিম, এবং এই কবিতার রাইম স্কিম আমি এখন লিখে দিচ্ছি, কিন্তু পরবর্তীতে আবার আমি হচ্ছে আপনাদের বুঝিয়ে দেব কবিতাটা থেকে। রাইম স্কিম, যেহেতু এটা একটা প্যাট্রাকান সনেট, তাহলে প্যাট্রাকান সনেটটা ফলো করবে। প্রথম 8 লাইন সেম এ বি বি এ, কিন্তু লাস্ট 6 লাইনে একটু পার্থক্য আছে, সেটা হয়ে গেছে এরকম সি ডি ডি, তারপর হচ্ছে সি ই ই। জি, এই যে এটা হচ্ছে আমাদের এই কবিতার রাইম স্কিম।
এত কিছু জানার কারণ কি? থার্ড ইয়ারে এসে থিম, টোন, রাইম স্কিম এগুলো জানার কারণ কি? কারণ যেভাবে প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে আসতেছে, যদি চলে আসে ডেথ বি নট আ প্রাউড এজ আ সনেট ডিসকাস, ডেথ বি নট আ প্রাউড এজ আ সনেট চলে আসলো, তখন অথবা আসতে পারে রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন ইন দ্য পোয়েম ডেথ বি নট আ প্রাউড, তখন লিখতে হবে না এগুলো। এজন্যই প্রত্যেকটা কবিতা এই একটা গ্লান্স গুলো আমি দিয়ে দিয়েছি, যাতে আপনাদের পড়তে, লিখতে এবং উত্তর করতে সুবিধা হয়। আমার কথা ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছেন যে কেন এগুলো আমরা বারবার পড়তেছি, এর কারণটা কি? ঠিক আছে? এই যতটুকু আমরা পড়লাম, যতটুকু আমি কথা বললাম, এই সবটুকু ক্লিয়ার হয়েছে? তাহলে কবিতাটা সম্পর্কে কোনো ধারণা পাইছেন? তো এই যে সব যতটুকু আমরা পড়লাম, এই কথাটুকু আমি একটু আমার মতো করে বলে নেই, রিভিশন দিয়ে দেই বা সামারাইজ করে নেই। আমরা এই আমাদের প্রাথমিক জীবনে আমাদের যে জন ডান আছেন, এই জন ডান ছিলেন একজন অতিমাত্রায় কামুক একজন প্রেমিক মানুষ ছিল। আমরা তার পূর্বের কবিতাগুলো পড়ে এই বিষয়টা জানতে পারি। এর পাশাপাশি তিনি মূলত সত্যের খোঁজেও ছিল, তিনি সবসময় সত্যকে খুঁজেছিলেন, সত্যের খুঁজে ছিলেন। পরবর্তী জীবনে তিনি মূলত শয়তানকে অস্বীকার ও সৃষ্টিকর্তার অনুগতের কাছে মূলত জীবনের প্রকৃত সত্যটা খুঁজে পান, যেটা আমরা বেটার মাই হার্ট কবিতাটা পড়ে জেনেছিলাম। সে বেটার মাই হার্ট কবিতায় সে তার ভুলগুলো বুঝতে পারে, সে স্বীকার করে যে সে যে ভুল করেছে, এগুলো থেকে বের হয়ে আসতে চায়, এই কারণে ঈশ্বরের শরণাগত হয়েছে। সে কথাটাই বললাম, মনে পড়ে? তো এই যে বেটার মাই হার্ট সহ আমাদের এই হোলি সনেট যে কাব্যগ্রন্থটা আছে, এই হোলি সনেটস কবিতা, এর যে কবিতাগুলো আছে, এই কবিতাগুলো এই দৃশ্যগুলোই আমরা দেখতে পাই, রিলিজিয়াস বিষয়গুলো। তো ডেথ বি নট বি প্রাউড এই কবিতাটা 1609 থেকে 1610 এই সময়টাতে লেখা হয়েছে, কিন্তু এটা প্রকাশিত হয়েছে 1633 সালে। কোন কাব্যগ্রন্থে? হোলি সনেটস কাব্যগ্রন্থে প্রথম প্রকাশিত হয়। কবিতার নামটা কবিতার প্রথম লাইনেই মূলত আমরা, বা কবিতার প্রথম লাইন থেকেই নেওয়া হয়েছে। তো কবিতাটা মূলত হচ্ছে প্যাট্রাকান সনেটে লেখা বা ইটালিয়ান সনেটে লেখা, এবং এটার প্রথম 8 লাইনের রাইম স্কিম হচ্ছে এ বিবিএ এ বিবিএ, লাস্ট 6 লাইনের রাইম স্কিম হচ্ছে সি ডি ডি সিইই। ক্লিয়ার হয়েছে? এবং এই কবিতাটা ডেথ বি নট প্রাউড হোলি সনেটস কাব্যগ্রন্থের 10ম কবিতা। কবি এখানে মূলত যে কথাগুলো বলেছেন এই কবিতার মধ্যে, তার মধ্যে মৃত্যুর প্রসঙ্গ টেনে বলেছেন। অনেকেই বলে মৃত্যু কি অতটা ভয়াল আর শক্তিমান নয়, মৃত্যু কি ততটা ভয়াল বা ভয়ের বা শক্তিমান নয়। কবি মনে করেন মৃত্যু এসে কখনোই কি করবে, অনন্ত জীবনকে ধ্বংস করতে পারে না। কবি এই কথাগুলো বলেছেন, যে কবি বলতেছেন যে অনেকেই মনে করে যে মৃত্যু এসে জীবনের যে অনন্ত সময়টা, এই অনন্ত সময়টা নষ্ট করে দিতে পারে না বা ধ্বংস করতে পারে না। কবির মতে মৃত্যু হচ্ছে স্বল্পকালীন কবর গৃহের একটা নিদ্রা মাত্র। অর্থাৎ কবি বলতেছেন যে এখানে একটা কবর আছে, এই কবরে একটা মানুষ শোয়া আছে, মৃত্যু হয়েছে, তাকে এখানে শোয়াই দেওয়া হলো, মাটি দেওয়া হলো, বা যেভাবে যে সৎকর্ম করা হয় এটা করা হলো, এরপর যখন মানুষজন চলে আসে সে চলে যায় ঈশ্বরের কাছে। অর্থাৎ তার যে দিনটা এখানে শেষ, মৃত্যু মানে এতটুকুই, আর কিছু না। এর পরবর্তী জীবনে সে আবার হ্যাভেনে চলে যায়। এটা হচ্ছে জন ডানের কথা। ওকে, কোন জায়গাটায় আমি আবার বলতেছি, শুরু থেকে বলতেছি যে কবিতাটা শুরু হয়েছে কি দিয়ে? মৃত্যুর প্রসঙ্গ টেনে এখানে কবি বলেছেন যে অনেকেই বলে মৃত্যু ততটা ভয়ের বা অতটা শক্তি নয়, অতটা শক্তিমান নয়। কবি মনে করেন মৃত্যু এসে কখনোই এই যে আমাদের এতদিনের অনন্ত জীবন, এই অনন্ত জীবনকে ধ্বংস করতে পারবে না। কি করতে পারবে না? কি ধ্বংস করতে পারবে না? অনন্তকালের জীবনকে ধ্বংস করতে পারে না। কবির মতে মৃত্যুটা কি? কবি বলতেছে যে মৃত্যুটা আসলে কি? মৃত্যু হচ্ছে স্বল্পকালীন
স্বল্পকালীন অল্প সময়ের জন্য বা স্বল্পকালীন বা অল্প সময়ের জন্য একটা গৃহ, যেখানে মূলত হচ্ছে মৃত্যুর পর যে গৃহের একটা নিদ্রার মধ্যে থাকতে হয়। এই যে কবর, এই কবরের মধ্যে নিদ্রার মধ্যে থাকতে হয়, এই নিদ্রা মাত্র, কিন্তু সামনে পড়ে আছে অনন্ত স্বর্গীয় জীবন, যেটা হেভেনে থাকবে। ঠিক আছে? আচ্ছা, আজান দিচ্ছে, জাস্ট 2টা মিনিট। আজান দিচ্ছে 2টা মিনিট, 2টা মিনিট একটু চুপ থাকি। আর যারা লাইভে দেখতেছেন বা আপনারা মিটে যারা আছেন, লাইভে গিয়ে জানাতে পারেন, আপনারা লাইভে গিয়ে কমেন্ট করেন, যেহেতু আমি আর কথা বলতে চাচ্ছি না, লাইভে গিয়ে একটু কমেন্ট করে জানান যে আপনারা বুঝতে পারছেন কিনা, কোনো প্রশ্ন আছে কিনা। আমি লাইভে কমেন্ট দেখতেছি। आपको म्यूट करना है।
কি আপনারা বুঝতে পারতেছেন? হ্যালো হ্যালো হ্যালো। জি ভাই। জি ভাইয়া পড়েন না ভাইয়া, হ্যাঁ বলেন। কমেন্ট পড়েন না ভাইকে। কমেন্ট করেছি তো, শুধুমাত্র একজনই কমেন্ট করছে, আর বাকিরা কেউ কমেন্ট করতেছে না। শুধুমাত্র এই যে ক্যামেলিয়া ভুইয়ান, রাশিদা ক্যামেলিয়া কমেন্ট করছে। কমেন্ট কমেন্ট কমেন্ট। আমি তো মেনশন করছি ভাইয়া, আমি তো মেনশন করছি ভাইয়া। ওটা তো উপরে চলে গেছে, আমি যে এখন কমেন্ট করতে বললাম এটা তো করেনি। বুঝছেন? এত কষ্ট করে কমেন্ট করছেন আমার ভাইয়া বলেন। ভাইয়া এক্সপেন্সিভ সাউন্ড কি মাঝে মধ্যে 14 লাইন অথবা 9 লাইন বিবরণ হতে পারে? না, 9 লাইনের স্ট্যান্ডটা হতে পারে, এটা বলা হয়েছে। আমি বলছিলাম যেটা সনেট হয় সেটা তো 14 লাইন, আর যেটা 9 লাইন হয় সেটা 9 লাইনের স্ট্যাঞ্জা হয়। যেমন আমরা ফেরি কুইন কবিতাটা যখন পড়ি, এডমান্ড স্পেন্সারের লেখা ফেরি কুইন, সেই পুরো কবিতাটা তার 9 লাইন করে স্ট্যাঞ্জা ছিল। এটা বোঝানোর জন্য বলেছিলাম। বুঝতে পারছেন? ওই যে একজন কয় ফাতেমা তো জোহরা, ভাইয়া ক্লাস করতে করতে ঘুমায় গেছিলাম। তা আপনি ঘুমাইলেন কেমনে? ক্লাস কি বিছানায় শুয়ে করার জিনিস? ক্লাস করতে হবে টেবিলে বসে, খাতা কলম নিয়ে কতগুলো তথ্য লিখে দিছি, নোট করা উচিত ছিল না? তাহলে ঘুম আসে কিভাবে বলেন? আর ঘুম আসবে যদি খাতা কলম নিয়ে টেবিলে বসে লেখালেখি করতো, মনোযোগ থাকতো? কথা বলেন। সবাই ঘুমায় গেলেন নাকি? হ্যাঁ না কোন ভাইয়া ঘুমায় না। না, আমার কথাটা বুঝেন। কেউ যদি খাতা কলম ভাইয়া নিয়ে শরীর খারাপ ক্লাস করতেছি, টেবিলে বসে ক্লাস ভাইয়া করে, শরীর খারাপ ক্লাস করতেছি, তাহলে কি শরীর খারাপ ক্লাস করতেছি ভাই। আচ্ছা তাহলে কি ঘুম আসার কথা? এবং আজকের এই যে ক্লাসটা হচ্ছে এটা কি ঘুম আসার মতো ক্লাস? বলেন। না ভাইয়া, যত শুনবো তত আবার ঘুমটা ভাঙবে। হ্যাঁ, তাহলে মনোযোগ তো হারানোর কথা না। আপনার যদি ফুলফিল মনোযোগ দেওয়া শুরু করেন তাহলে আপনি মনোযোগ হারাবেন না। কারণ আপনি যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করতে শুরু করেন তাহলে হারাবেন না। আচ্ছা, আমি যে যে জায়গাটায় আটকে গেছিলাম, যে জায়গাটা থেকে বলা শুরু করেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের এই কবিতাটা আমি আবার বলা শুরু করছিলাম। যে এই কবিতাটা আমাদের কি নিয়ে কথা বলতেছিল? মৃত্যুর প্রসঙ্গ নিয়ে টেনে কথা বলেছিল। এবং অনেকেই, কবি বলতেছে যে অনেকেই বলে মৃত্যুটা হচ্ছে ভয়ানক, এবং মৃত্যুটা কেমন? শক্তিমান নয়। মানে মৃত্যুটা ভয়ানক আর শক্তিমান নয়। কবি মনে করেন যে মৃত্যু এসে মূলত হচ্ছে আমাদের কি করে? কখনো এই অনন্ত জীবনটাকে ধ্বংস করতে পারে না। কারণ মৃত্যুর পর যে আমাদেরকে মনে হয় শুধুমাত্র স্বল্পকালীন একটা গৃহে রাখা হয় এবং একটা কবরে একটা নিদ্রা মাত্র। কিন্তু সামনে পড়ে আছে আমাদের অনন্ত স্বর্গীয় জীবন, যেখানে মৃত্যুর পর আমাদের হেভেনে যাওয়ার সুযোগ থাকে। হেভেনের ইডেন গার্ডেনে ঘুরে বেড়ানোর সুযোগ থাকবে। যে ইডেন গার্ডেন থেকে আমাদেরকে বিতাড়িত করা হয়েছিল, শয়তানের প্ররোচনায় আমরা বিতাড়িত হয়েছি, সেই ইডেন গার্ডেনে গিয়ে আরো থাকার একটা সুযোগ আসবে, তাই না? কথা বলেন। আচ্ছা, তো আমাদের জন ডান কবি মনে করেন, তিনি ভাবতেছেন যে এই যে মৃত্যু এসে কখনোই যে অনন্ত জীবনটাকে ধ্বংস করতে পারে না, তো এই মৃত্যুটা আসলে কি? কবির মতে মৃত্যুটা হচ্ছে আমাদের এই যে দেহের, আমাদের যে শরীরটা আছে, এই দেহটাকে একটা কারাগার চিন্তা করছে। এই কারাগারের মধ্যে আত্মাটাকে বন্দি করে রাখা হয়েছে। তো এই মৃত্যুটা হচ্ছে এই কারাগার থেকে আত্মাটাকে মূলত নিয়ে যাওয়া। এটা হচ্ছে কবির কথা, যে কারাগার হতে আত্মাকে মুক্ত করে আত্মাকে মিলিয়ে দেওয়া হয় অনন্ত জীবন যাত্রায়, সেই স্বর্গের জীবন যাত্রায়। এটা হচ্ছে মৃত্যু। ক্লিয়ার? এ কারণে পূর্ণবান যারা যারা সঠিক পথে চলে, ঈশ্বরের পথে চলে, এই পূর্ণবান যে মানুষরা আছে, বা যুবকদের কথা বলছে, যে যুবকরা অকালেই প্রাণ হারায় বা প্রাণ ত্যাগ করে। এ কারণে যে বিশেষ করে যুবকরা অকালে প্রাণ ত্যাগ করে কেন? কারণ তারা অনেক বেশি পূর্ণবান, তাদের হচ্ছে পূর্ণের যে খাতা বা তাদের যে পূর্ণের থলি, এটা পূর্ণ হয়ে গেছে, পরিপূর্ণ হয়েছে, তাদের এই পৃথিবীতে তাদের আর দরকার নেই। এজন্যই এই মানুষগুলো তাড়াতাড়ি মৃত্যুবরণ করে। এবং ভালো মানুষগুলোই দেখবেন খুব তাড়াতাড়ি পৃথিবী থেকে বা এই পৃথিবী ত্যাগ করে। আর পৃথিবীতে পড়ে থাকে আমাদের মতো খারাপ মানুষেরা, তাই না?
জি ভাই, অপ্রয়োজনীয় আমলগুলো করে থাকে, যেমন আমার মতো। হয়। তো এই মৃত্যু না ভাইয়া সেরকম তো তাহলে ভাইয়া জব করতেছে কিছু থাকবে এটা মনে করেন আর তো ডিপেন্ড করে তা তো ঠিক আছে, এটা তো ঈশ্বরের কাছেই সব। তো এই মৃত্যুটা হচ্ছে মৃত্যুর দরজায় রাজা, কৃতদাস এবং মূলত হচ্ছে অভাজন সবাই সমান। এই মৃত্যুটার পর মৃত্যুর দরজায় বা মৃত্যুর কাছে রাজা বলেন, মূলত হচ্ছে কৃতদাস বলেন, একজন নিম্ন শ্রেণীর মানুষ, একজন কৃষক শ্রেণীর মানুষ, একজন আপার ক্লাস সোসাইটির মানুষ, সবাই মৃত্যুর কাছে এক। এক না? এটা হচ্ছে কবির কথা, এটা সত্য কি এক? জি ভাই। তো কবি এখানে বলেছেন বিষ খাওয়ার ফলে এবং হচ্ছে আফিম বা মদ পান করার ফলে যাদের মৃত্যু হয়, তো এই সব নেশা করে বা হচ্ছে বিষ খেয়ে মূলত হচ্ছে মরণের কোলে ঢলে পড়ার চাইতে এই মৃত্যুকেই কবি স্বাগত জানিয়েছে। অর্থাৎ সুইসাইড করার ক্ষেত্রে বা আফিম বা নেশাদ্রব্য পান করে মৃত্যুবরণ করার থেকে স্বাভাবিক যে মৃত্যুটা বা যে যুবকরা খুব তাড়াতাড়ি মারা যায়, এই মৃত্যুটাকে কবি কি করেছেন? স্বাগত জানিয়েছেন। মনে থাকবে? জি ভাইয়া। কবি মনে করেন এই মৃত্যুতে আমাদের যে আত্মা আছে, এই যে মৃত্যু হয়, এই মৃত্যুতে আত্মা কি করে? শুধুমাত্র কি হয়? এই আত্মাটা আমাদের শুধুমাত্র তার খোলস বদলায়। কি করে? কথা বলেন। খোলস পাল্টায়। খোলস বদলায়, অর্থাৎ দেহটা পড়ে থাকে, আত্মাটা চলে যায়। তিনি বলছেন যে দেহ পড়ে থাকে, আত্মা গিয়ে মিলিত হয় স্বর্গলোকে বা হেভেনে। কবি বলেন এই ইহলৌকিক বা এই বাস্তব জীবনের যে জীবনযাত্রা, এটা কিছুই নয়, পরলোকের অনন্ত জীবনটাই মূলত হচ্ছে আসল। এই অনন্ত জীবনটাই আসল, যেখানে মৃত্যুও যেতে ব্যর্থ হবে। সে অনন্ত জীবনে বা স্বর্গের জীবনের যে জীবনটা, সেখানে মৃত্যু যেতেও ব্যর্থ, মৃত্যু আপনাকে সেখানে ছুতে পারবে না। অনন্ত স্বর্গলোকে ঠাঁই হলে আত্মার মানে নাগাল পাওয়া বা হাতের কাছে পাওয়া মানে মৃত্যুর কঠোর একটা অবস্থা, তার এটা কখনো সাধ্যের মধ্যে নয়। তো কবি এই কবিতার মধ্য দিয়ে আত্মার অবিনশ্বরতা, এই অবিনশ্বরতার কথা বোঝাতে চেয়েছেন। মৃত্যু যে শক্তিশালী ভয়াল কোনো বিষয় নয়, বরং একটা শান্তির নিদ্রা, শান্তির মধ্যে ঘুমিয়ে যাওয়া বা নিদ্রার কথা তিনি এখানে বলেছেন। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। এবং দেহের মৃত্যু হলেও আত্মার যে মৃত্যু ঘটে না, সে সম্পর্কে তিনি জোরালো যুক্তি দিয়েছে এই কবিতায়। আমরা কবিতাটা পড়বো, আগে একটু বুঝে নেই, এরপর কবিতা লাইন বাই লাইন পড়বো। 14টা তো লাইন, অল্প একটু অবশ্যই পড়বো। তো এখানে বলতেছে যে দেহের মৃত্যু হলেও আত্মার কখনো মৃত্যু ঘটে না, সে সম্পর্কে জোরালো যুক্তি তুলে ধরার চেষ্টা করেছেন কবি এই কবিতায়। মৃত্যু হচ্ছে একটা শরীরের মৃত্যু, দেহের মৃত্যু হয়, এতে শুধু জৈবিক দেহটারই পতন ঘটে। আর যে আমাদের যে আত্মা আছে, এই আত্মা তো অবিনশ্বর, আত্মার মৃত্যু ঘটে না কখনোই। কবি ইঙ্গিত করেন মৃত্যু হচ্ছে কবরস্থানে কিছুকাল, কবরস্থানের মধ্যে কিছুকাল পরম শান্তিতে একটা নিদ্রার ব্যাপার, আর কিছুই না। এটা কবির কথা। এবং এরপরে আছে অনন্ত জীবন যাত্রা, যেটা হচ্ছে হেভেনে যাওয়ার যাত্রা। তো জীবন কখনোই নিঃশেষ হয় না, মৃত্যুর গভীর নিদ্রা পার হয়ে আত্মার স্থান হয় স্বর্গলোকে, এবং দেহের কারাগার হতে মুক্ত হয়ে আত্মা বের হয়ে যাত্রা করে এই অনন্ত লোকে। শেষে কি হয়? স্থিত হয়। কোথায় স্থিত হয়? শেষে মূলত এই যে স্থিত হওয়ার কথা বলছে, তিনি বেহেশত বা স্বর্গের কথা বলেছেন। কবি বলেন যে এ কারণে পূর্ণবান মানুষেরা যুবককালেই মূলত হচ্ছে কি হয়? যুবককালে মারা যায় বা মৃত্যুর কোলে ঢলে পড়ে। মৃত্যু এসে তাদের জীবনকে দেয় চূড়ান্ত মহিমা, তাদের স্থানটা হয় কোথায়? স্বর্গলোকে বা হেভেনে। ক্লিয়ার হয়েছে? আমার কথাগুলো বুঝতে সমস্যা হচ্ছে? বলেন। বুঝতে পেরেছি ভাই। বাকিদের বুঝেছি ভাইয়া। ইসলাম ক্লিয়ার একদম। তো এখানে আরেকটা বিষয় বলি, কবি এখানে মূলত আরো কিছু কথা বলেছেন। কবি এখানে যে এই যে মৃত্যু সম্পর্কে একটা অমোঘ সত্য বাণী উচ্চারণ করেন। কবি বলেন সেটি হচ্ছে মৃত্যুর সামনে এই যে কৃতদাস,
তারপর এই যে উচ্চ শ্রেণীর মানুষ, রাজা, বাদশাহ সবাই সমান। সব স্তরের মানুষের মৃত্যুর চেহারা একই রূপ মানে একই রূপ পরিগ্রহ করে। মৃত্যু যেভাবে সবার জীবনে আসে, সেরকম প্রত্যেক রাজা বাদশাহ ব্যক্তিদের জীবনে আসে, কৃতদাসের জীবনে আসে। এই যে বিষ জ্বালায় বা আফিমের নেশায় যারা মূলত হচ্ছে মৃত্যুবরণ করতেছে, তাহলে এই সহজ সরল মৃত্যুকে কেন মূলত স্বাগত জানাবো না? অর্থাৎ সাধারণভাবে যে মৃত্যুটা হয়, এই মৃত্যুটাকে তো স্বাগত জানানো উচিত। কেন আমাদের বিষ পান করা উচিত, কেন আফিমের নেশা গ্রহণ করা উচিত? তো এসব না করে স্বাগত এই মৃত্যুটাকে গ্রহণ করলেই হয়। ঠিক আছে। তো কবি বলেন, মৃত্যু সে তো অল্প সময় নিদ্রার ব্যাপার, নিদ্রা হতে জাগরণ শেষে শুরু হবে আসল সত্যিকারের জীবন যাত্রা। এই বাস্তব জীবনের এই জীবন কিছুই না, পরবর্তী জীবনটাই হচ্ছে আমাদের আসল জীবন। কবি বলেন, আত্মার যখন স্বর্গে বা হেভেনে বা বেহেশতে ঠাঁই হবে, তখন আর কোনো জ্বর ব্যাধি, কোন ধরনের অসুখ বিসুখ, মৃত্যু ধারে কাছে ঘেঁষতে পারবে না বা কাছেও আসবে না। সেই জীবনটা হচ্ছে অনন্ত আনন্দময় এক পূর্ণতর মহৎ জীবন। বুঝেছেন? জি ভাইয়া। তো এখন একটু সবাই বইটা বের করেন, আমরা বইটা পড়ার পরে ফাইনালি তখন আরেকবার আপনাদের পড়ি। তবে এখানে আরেকটা কথা বলি, যে এই যে কবিতাটা আমাদের মূলত হচ্ছে 1609 বা 10 সালের দিকে লেখা হলো এবং 33 সালে পাবলিশ করা হলো। যে থিমটা বলেছিলাম, দ্য পাওয়ারলেসনেস অফ ডেথ, মৃত্যুকে কিভাবে অবজ্ঞা করেছেন কবি, এটা ফুটিয়ে যে তোলা হয়েছে, এটা বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে। এবং এই কবিতাটাতে স্লিপ স্লিপ শব্দটা ব্যবহার করা যে হয়েছে, ঘুমন্ত, মৃত্যুর পরে যে কবরের মধ্যে নিদ্রা, এই স্লিপটাকে এখানে যে মূলত সিম্বল হিসেবে ব্যবহার করা হচ্ছে, এটা বোঝা গেছে? একটা মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে। তো সবাই একটু কবিতাটা বের করেন, আমরা একটু কবিতার লাইন গুলো দেখি। আমার কাছে বই নেই, মোবাইলে কবিতাটা আছে। ভাইয়া একটা ডিজিটাল বোর্ড নিয়ে তাহলে ক্লাস নিতে শুনতে হবে। ডিজিটাল বোর্ড নেওয়ার সামর্থ্য কি আমাদের আছে? এক একটা ডিজিটাল বোর্ডের যা দাম, বাবা! চিন্তা করেছিলাম একটা সময় এক একটা ডিজিটাল বোর্ড 4 লাখ থেকে 5 লক্ষ টাকা। এত টাকা বাপের কাছে চাইলে তিনজনকে আমাদের বাড়ি থেকে বের করে দিবে। ইনশাআল্লাহ ভাইয়া হয়ে যাবে, আপনাদেরই হয়ে যাবে টাকা, সমস্যা নেই, খুব দ্রুতই কিনবেন ইনশাআল্লাহ। যদি কখনো সেই সুযোগ হয় অবশ্যই কিনবো। চাকরি বাকরি হোক, জীবনে কিছু একটা করি, তখন অবশ্যই কিনবো। আচ্ছা, ভাই এটা সব করে দেখতে চাই না ভাই। আগে একটা ভাঙাচোরা একটা আইফোন কিনতে হবে। এই ওয়েবক্যাম দিয়ে ক্লাস নেওয়া বাদ দিয়ে আইফোন দিয়ে ক্লাস নিতে হবে, ভাঙাচোরা হলেও হবে, 2-4-5 হাজার টাকা দিয়ে, সেই টাকাটাই হয় না। আচ্ছা, কবিতাটা দেখি। প্রথম লাইন, না আমি শুনেছিলাম যে আইফোনের ক্যামেরা নাকি খুব ভালো, এই ওয়েব ক্যামেরা থেকে আইফোনের ক্যামেরা দিয়ে নাকি ক্লাস বা ভিডিও রেকর্ডিং খুব ভালো। ভাই ক্যামেরা এত বেশি ভালো যে আপনার রিয়েল যেটা ওইটাই দেখাবে, আপনার মোবাইল মধ্যে কিছু ব্যাক থাকে ওগুলো দেখাবে। দরকার নেই তো, আমি যে কালো এটা তো আমি জানি, এটা সাদা দেখানোর দরকার নেই তো। আমার বোর্ড ক্লিয়ার দেখাইলে হলো, আপনারা ক্লিয়ার দেখতে পারলে হলো, এই জন্যই চিন্তা করতেছি। আমার ভালো লাগে আমাদের কিন্তু পড়া না, কোনো কিছু না। কি যেন গানগুলো আছে না, কালো কালো বলিস না তুই, না করিস না তুই, কি যেন বলে না, আমি তো পারি না, যাই হোক। সাদা সাদা কালা কালা, কালো সাদা কালা কালা। ওই যে একটা গান আছে, আজকে কে জানি মানে পোস্ট দিয়েছিল যে ফাউন্ডার কে জিও পিসি গ্রুপে, তো ওইখানে কে জানি একটা কমেন্ট করছিল, বা আমি তো বুঝতে পারলাম না, আমি ওইখানে মানে কমেন্ট করলাম যে এনারা আমার সারা, ঠিক আছে, যদি একটু ক্লিয়ার করে বলতেন, সব কিছু ক্লিয়ার করে দেন। ঘটনা হচ্ছে আমরা তো না, আমি বলি আমরা তো সেটার মধ্যে, এটা আপনারাই পোস্ট করছেন, আপনারাই কমেন্ট করছেন, আমি এখনো দেখিনি, আপনাদের থেকে শুনলাম। ভাইয়া আপনাকে তো বললাম ওইখানে কোন জানি দিদি আর কোন জানি ভাবির কথা ছিল, তো এখন না আরে এটা ভুয়া, এটা ভুয়া। এই যে এখন মানুষজন যে করে কি করে, এটা দুষ্টামি ছাড়া কিছু না। আচ্ছা, আমরা এখন পড়াই যাই। পড়াটা হচ্ছে যে আমাদের কবিতাটা খেয়াল করেন, প্রথম লাইনটা, death be not proud so some have called thee,
14টা লাইন আছে। প্রথম লাইনটা যদি খেয়াল করি, ডেথ বি নট প্রাউড, দাও সাম হ্যাভ কল্ড দি, বলা হচ্ছে এই যে মৃত্যু তুমি আসলে গর্বিত বোধ করো না। টাইটেলটার অর্থটা এরকম, ডেথ এ মৃত্যু, বি নট প্রাউড তুমি গর্বিত হও না বা গর্ববোধ করো না। কেন? কারণ কেউ কেউ দো সাম দাও সাম হ্যাভ কল্ড দি, কেউ কেউ কি করে তোমাকে কিছুই মনে করে না, তুচ্ছ মনে করে। তারপরে লাইনটা দেখেন, মাইটি এন্ড গ্রেটফুল অফ দাও আর নট সো। আচ্ছা দাঁড়ান আমি বইটা আনি, ফোন থেকে দেখতে ঝামেলা হচ্ছে। এই 30 এর বইটা করি। কয়েকদিন থেকে অবস্থা খারাপ, যা গরম আর শুরু হয়েছে, দাঁড়িয়ে থাকে ক্লাস নেওয়ার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা এরপর মূলত এখানে বলা হচ্ছে, আমরা যদি খেয়াল করি কবিতার লাইনটা, দ্বিতীয় লাইনটা বলা হচ্ছে মাইটি এন্ড ড্রেডফুল ফর দাও আর নট সো। একটু বোঝার চেষ্টা করবেন, মাইটি এন্ড ড্রেডফুল বলা হচ্ছে শক্তিমান এবং ভয়াল, মাইটি এন্ড ড্রেডফুল শক্তিমান এবং ভয়াল, ফর দাও আর নট সো অর্থাৎ তুমি এতটা শক্তিমান বা ভয়ানক নও। আমরা বারবার এই কথাটা পড়েছিলাম যে মাইটি এন্ড ড্রেডফুল ফর দাও আর নট সো, তুমি এতটা শক্তিমান বা ভয়াল নও যে মানুষ তোমাকে, তুমি যে গর্ববোধ করতেছো হে মৃত্যু বা হে ডেথ, তুমি যে গর্ববোধ করো, মানে তোমাকে তুমি গর্ববোধ করো না, কারণ কেউ কেউ তোমার এই ভাবে যে তুমি এতটা গর্বিত, সরি তুমি এতটা হচ্ছে ভয়ানক বা ভয়ঙ্কর বা পরাক্রমশালী নও। বুঝতে পারছেন? কথা বলেন। জি ভাইয়া। কি ভাইয়া? Next line, for those whom thou thinkest thou dost overthrow, অর্থাৎ কি বলতেছে যে কেউ বলে এটা আসলে কি মৃত্যু নয়, কেউ কেউ ভাবতেছে বা যারা বলতেছে যে এটা মৃত্যু নয় বা তুমি তাদের পরাস্ত করেছো, তুমি তাদের মৃত্যু তুমি তাদের কাছে গিয়েছো, তাদের কাছে তাদেরকে তুমি পরাস্ত করেছো, এরকম একটা কথা বলা হচ্ছে। অথবা বলা যায় যে কেউ বলে এটা মৃত্যু নয়, আমাদের যে জীবনটা অনন্ত জীবনটা আছে এটা ধ্বংস হয় না, কারণ বলা হচ্ছে ফর দোজ হুম thou thinkest, কেউ চিন্তা করতেছে দা dost overthrow, এই যে আমাদের অনন্ত জীবনটা আছে এটা ধ্বংস হবে না। এবং die not poor death nor yet canst thou kill me, অর্থাৎ নিঃশেষ করতে পারতেছো না তুমি, তুমি একেবারে কি করতে পারো না, মানে এটা যে কোনো মৃত্যু নয়। কারণটা কি, এই যে মূলত এখানে বলা হচ্ছে পুয়ার ডেথ, এই যে বেচারা যে মৃত্যুবরণ করতেছে, বা তুমি পারবে না একেবারে তাকে পুরো সারা জীবনের জন্য একেবারে হত্যা করতে, তাকে একেবারে নিঃশেষ করে দিতে পারবে না। কেন? কারণ তুমি যেটা করতেছো এটা একটা মাধ্যম বা এটা একটা ঘুমানোর বা একটা নিদ্রার মধ্যে যাওয়া, কারণ এর পরবর্তী জীবনটাতে তুমি তার ধারে কাছেও যেতে পারবে না, এটাই বোঝানো হচ্ছে। ক্লিয়ার? ডাই নট, এটা মৃত্যু নয়। ডেটকে পুরো বলে মানে উপন্যাস করা হয়েছে আর কি, যে তুমি এত মানে এমনটা কোনো বিষয় নেই, তোমার আসলে মানে কোনো ক্ষমতা নেই, সেটাকে এটাই আর কি বলতেছে উপন্যাস যে করে বলা হয়েছে নাকি? ডাই ডেথ, মানে ডাই ডেথ এটা দ্বারা মূলত বোঝা হচ্ছে, বলা হচ্ছে যে এটা তো মৃত্যু নয়, ডাই ডেথ এটা তো মৃত্যু নয়, পুয়ার ডেথ এই যে বেচারা, বা তাকে এমন ভাবে বলা হলো বেচারা মৃত্যু, তুমি কি করতে পারো, নর ইয়েট ক্যানস দাও কিল মি, তুমি তো আমাকেই হত্যা করতে পারো না। ক্লিয়ার? তোমার যে গর্ব করার দরকার নাই, কারণ কি তুমি তো আমাকেই হত্যা করতে পারো না, তাহলে তোমার গর্ব করার কি দরকার? ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাইয়া। Then from rest and sleep, from rest and sleep whose bird thy pictures be, দেখেন কি বলা হচ্ছে, বলেন চেষ্টা করেন। from rest and sleep,
এটার অর্থ কি? চিরনিদ্রা শায়িত হওয়া। চিরনিদ্রায় শায়িত হওয়া, অথবা হচ্ছে একটা চিরকালীন বিশ্রাম বা আরামের স্থানে নিয়ে যাচ্ছ। এই যে চিরকালীন একটা বিশ্রাম বা আরামের স্থান, অর্থাৎ তুমি যে আমাদের কাছে আসতেছ মৃত্যুর ছবি, এটা তো হচ্ছে এরপরে কি ঘটবে, চিরকালীন আমাকে তুমি একটা আরাম এবং বিশ্রামের জায়গায় পাঠিয়ে দিচ্ছ। তুমি এখন এসে আমাকে, যে তুমি মৃত্যু, তোমার সামনে আমার পরিচয় হচ্ছে, তুমি যে আমার সামনে দাঁড়াচ্ছ এবং তুমি আমাকে নিয়ে গিয়ে কোথায় রাখবে, তুমি যে আমাকে নিয়ে যাচ্ছ এই কষ্ট থেকে, পৃথিবীর কষ্ট থেকে বাঁচিয়ে, তুমি বরং আমাকে সেই স্বর্গের বা সেই বেহেশতের কি করবে, চিরকালীন একটা বিশ্রামের জায়গায় নিয়ে যাচ্ছ, যেখানে আমি রেস্ট এন্ড স্লিপ, খুব আরামে ঘুমাতে পারবো। ওকে, জি ভাইয়া। দেন মাস প্লেজার, মাস প্লেজার অর্থাৎ এখনকার থেকে, এই জীবনের থেকে সেখানকার আনন্দটা অনেক বেশি, মাস অনেক বেশি। দেন ফ্রম দি মাস মোর মাস ফ্লো, অর্থাৎ বলতেছে যে এই যে মূলত হচ্ছে যে কারণে মূলত আমাদের এই যে পুনর্বান যে মানুষেরা আছে, যে যুবকরা আছে, এই যুবকরা কি হয়, মৃত্যুবরণ তাড়াতাড়ি করতেছে। মৃত্যুবরণ। হ্যাঁ, এই যে এরপরে লাইনটার সাথে কানেক্টেড তো, দেন ফ্রম দি মাস মোর মাস ফ্লো এন্ড সুনেস্ট আওয়ার বেস্ট ম্যান উইথ দি গো, অর্থাৎ যে কারণে এই যে পুনর্বান মানুষেরা আছে, যারা মূলত হচ্ছে খুব অল্পকালে বা যুবককালে মারা যাচ্ছে, মৃত্যু তাদের শরীরে কি হয়, এই জায়গাটা বা কারাগার থেকে, শরীরের কারাগার হতে এই আত্মাটাকে মুক্ত করে দিচ্ছে। মৃত্যু কি করে, মানুষের শরীরের বা দেহের এই দেহটা থেকে আত্মাটাকে মুক্ত করে দিয়ে বেহেশতের মধ্যে পাঠিয়ে দিতে পারে, বা চিরনিদ্রায় কয়েকদিন রেখে বেহেশতে পাঠিয়ে দিচ্ছে। ওকে, বুঝতে পারছেন? জি ভাইয়া। রেস্ট অফ দেয়ার বোনস এন্ড সোলস ডেলিভারি, রেস্ট অফ দেয়ার বোনস এন্ড সোলস ডেলিভারি, এখানে কি বলা হচ্ছে, যে এ কারণে আমরা কি বলি, মৃত্যুকে বলতে পারি না, বা মৃত্যুকে আমরা কি বলবো না, ভয়ঙ্কর বলবো না। এই কারণে আমরা এই মৃত্যুকে কখনোই ভয়ঙ্কর বা ভয়াল বলবো না। ক্লিয়ার? মূলত সঠিক যদি অর্থটা আমরা চিন্তা করি, সঠিক অর্থটা এখানে একটা ভিন্নতা আসবে, সেটা হচ্ছে যে যদি অরিজিনাল অর্থটা চিন্তা করি, রেস্ট অফ দেয়ার বোনস, অর্থাৎ বোনস অর্থ কি, হাড়। হাড় বা দেহটাকে বোঝানো হচ্ছে, এবং সোলস ডেলিভারি, সোলস ডেলিভারি দ্বারা কি বোঝাচ্ছে, আত্মাটাকে ডেলিভারি দেওয়া, এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো। ঠিক আছে, অর্থাৎ মৃত্যু, তুমি আমাদের এই শরীরের যে কারাগারটা আছে, এই কারাগার থেকে আত্মাটাকে মুক্ত করে দিচ্ছ বা আরেক জায়গায় পাঠিয়ে দিচ্ছ, তাই না? জি ভাইয়া। তো এটা আমরা আমাদের কত নম্বর লাইন, 8 নম্বর লাইন। ঠিক আছে, ওকে ভাইয়া। আচ্ছা, এই যে 8টা অক্টেভ চলে গেল, এবার আমরা হচ্ছে সিস্টেট শুরু করি। সিস্টেটে বলা হচ্ছে দা ওয়ার্ড স্লেভ অফ ফেট, চান্স, কিংস এন্ড ডেসপারেট ম্যান। আমরা অটোমেটিক লাইনটা পড়ে কি বলতে চাচ্ছে আমরা বুঝতে পারতেছি না, সামারিটা আগে থেকে শোনার কারণে। হ্যাঁ, এখানে বলা হচ্ছে মৃত্যুর দ্বারে কৃতদাস, অভাজন বা রাজার ক্ষমতা সবকিছুই সমান, মৃত্যুর কাছে কোনোটা বড় কোনোটা ছোট নয়। এন্ড দোজ উইথ পয়জন ওয়ার এন্ড সিকনেস ডুয়েল, খেয়াল করেন, পয়জন বিষ, ওয়ার যুদ্ধ, এবং সিকনেস অর্থাৎ এই যে বিষ, আফিমের নেশা, তারপর যুদ্ধাহত, এইসব হতে অতি উচ্চমানের নিদ্রা, এই যে মরণটা তোমার মাধ্যমে যেটা হয়, এটাই তো অনেক ভালো। অর্থাৎ কবি বলছেন তুমি এসে যে মৃত্যুবরণটা ঘটাও, এটা এটা অনেক ভালো, হত্যা মানে সুইসাইড করার থেকে, বা আফিমের নেশায় মারা যাওয়ার থেকে, বা যুদ্ধে মারা যাওয়ার থেকে। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। এবং বলতেছে and Poppy's charm can make us sleep as well, and Poppy's charm can make us sleep as well। আর এরপরে লাইনটা দেখেন, and better than thy stroke while slowest thou there, অর্থাৎ এখানে একটা প্রশ্ন করা হচ্ছে যে এই সবের চাইতে মরণকেই কেন আসলে স্বাগতম জানাবো,
এরকম একটা প্রশ্ন করা হচ্ছে যে এই যে বিষের নেশা, বিষ, আফিমের নেশা, তারপর হচ্ছে যুদ্ধের মধ্যে মারা যাওয়া, এই এই উচ্চ মানের যে নিদ্রা, এই যে মৃত্যুটা, এই সবের চাইতে মূলত হচ্ছে এই মরণকেই কেনই বা আমরা স্বাগতম জানাবো না? এই যে তোমার মাধ্যমে যে মরণটা হচ্ছে, এটাকে ভয় কেন পাবো? এটাকে তো স্বাগতম জানানো উচিত। এটা এরকম একটা প্রশ্ন করতেছে তাই, এবং বলতেছে ওয়ান্স, আমাদেরকে না, বুঝি নাই? এটা হচ্ছে পাঠকদের উদ্দেশ্যে প্রশ্নটা করছে। হ্যাঁ, যে কেন এটা কেন ভালো না, এটাই তো ভালো। One short sleep past, we wake eternally, and death shall be no more. Death thou shalt die. অর্থাৎ বলতেছে যে যখন আমাদের স্বর্গে ঠাঁই হবে, কোথায় ঠাঁই হবে? স্বর্গে। অর্থাৎ ইটারনালি, উই ওয়েক ইটারনালি, অর্থটা যদি আপনারা খেয়াল করেন, উই শর্ট স্লিপ ফাস্ট, এই আপনি আসার পরে বা মৃত্যুটা আসার পরে আমরা কি করব? সর্বপ্রথম নিদ্রায় চলে যাব, স্লিপ ফাস্ট, উই ওয়েক ইটারনালি, এবং আমরা জেগে উঠবো কখন? কোথায় জেগে উঠবো? একদম অনন্তকালের জন্য জেগে উঠবো। ওকে, then and death shall be no more, death thou shalt die, অর্থাৎ যেখানে থাকবে না কোনো মৃত্যু, তখন মৃত্যুর অবসান ঘটবে। and death shall be no more, এখানে কোনো মৃত্যু থাকবে না, death thou shalt die, এবং তখন এই মৃত্যুরও অবসান ঘটবে। এই যে মৃত্যু আছে, তারও আসলে মৃত্যু ঘটে যাবে, এই কথাটা বলা হচ্ছে। এই যে কবিতাটা, এই কবিতাটা থেকে আমরা কি বুঝলাম, কি বলার চেষ্টা করতেছে, কেউ বলতে পারবেন? ভাইয়া বুঝিয়েছে যে দুনিয়ার জীবনটা একদমই টেম্পোরারি, এটা মৃত্যুর মাধ্যমে শেষ নয়, মৃত্যুর পরে আরেকটা অনন্ত জীবন আছে। আচ্ছা, আমি এখন ঠিক আছে, আপনার কথাগুলো ঠিক আছে, আমি এখন পুরো কবিতাটাই আবার একবার আপনাদের মনে করায় দেওয়ার চেষ্টা করি। এবার একটু ভিন্নভাবে বলি। সাধারণত মৃত্যুর মাধ্যমে কি হয়? মানুষের এই দুনিয়া থেকে সুন্দর জীবনের সমাপ্তি ঘটে। আমার মতো করে বলি যে আমাদের সাধারণত এই মৃত্যুর মাধ্যমে কি ঘটে? এই সাধারণ বা এই আমাদের যে দুনিয়ার যে সুন্দর জীবনটা, এই জীবনের সমাপ্তি ঘটে। এবং অনেকেই মৃত্যুকে প্রচন্ড ভয় পায়, মৃত্যু আসবে, পৃথিবী থেকে চলে যাব, কতটা না কষ্ট হবে, মৃত্যুর জন্য আমার প্রস্তুত না, আমি এখনো কক্সবাজার যাইনি, এখনো বিয়ে শাদী করি নেই, বলে না এরকম? জি ভাইয়া। তাই বলে ভাইবেন না যে আমার কথা কইলাম। কারণটা কি? জি কারণ ঠিক বলছেন। মৃত্যু অনেক শক্তিশালী, তার শক্তির কাছে সবাই হার মেনে যায়। কিন্তু কবি জন ডান এখানে মৃত্যুকে সরাসরি দুর্বল বলে সম্বোধন করেছেন। মেইন কথা হচ্ছে তাকে দুর্বল বলা হয়েছে, তাকে উইক বলা হয়েছে, দুর্বল বলে সম্বোধন করে। তার মতে, অর্থাৎ কবির মতে, আমাদের এই যে জন ডানের মতে মৃত্যু মোটেই ভয়ঙ্কর না যে তাকে ভয় পেতে হবে। মৃত্যু হচ্ছে নিজেকে নিয়েই গর্ব করে, মৃত্যু হয়তো নিজেকে নিয়েই গর্ব করে, কিন্তু তার এই গর্বটা কি? অহেতুক, অনর্থক, কোনো কাজের না, খোদাই গর্ব করে। তো আপাত দৃষ্টিতে আমাদের এই যে মৃত্যুর দ্বারা জীবনটা কি হয়? শেষ মনে হয়। মৃত্যু মানে শেষ, পৃথিবীতে আর বেঁচে নেই। আমাদের যে মানুষগুলো আমাদের জীবন থেকে চলে গেছে, তাদেরকে আল্লাহ অবশ্যই ভালো জায়গায় রাখুক, স্বর্গবাসী করুক, হ্যাভেনে রাখুক। তো যে মানুষগুলো চলে গেছে তাদেরকে আমরা হারিয়ে ফেলেছি, কিন্তু তারা কিন্তু অনন্তকালের জন্য হয়তো ভালো জায়গায় চলে গেছে, তাই না? জি তা ঠিক ভাইয়া। তো জীবনের মৃত্যুর কাছে আমাদের জীবনটা কখনো শেষ হয় না, মৃত্যুর কাছে আমাদের জীবনটা নতুন করে শুরু হয়। কিন্তু প্রকৃতপক্ষে আসলে এর মাধ্যমে মানুষের একটা নতুন জীবনের সূচনা হচ্ছে। মৃত্যুর মাধ্যমে আমাদের এই যে মানুষের জীবনের একটা নতুন ভাবে সূচনা হয়, এবং মানুষ মৃত্যুর মাধ্যমে স্বর্গীয় জীবনে প্রবেশ করে বা বেহেশতের জীবনে প্রবেশ করতেছে। তাই কবি মৃত্যুকে এখানে কি করেন? তিরস্কার করেছেন, এবং তার প্রতি মৃত্যুকেই করুণা দেখিয়েছেন। কবি মূলত আমরা কবিতাটা পড়ে যা বুঝলাম, মৃত্যুকে তিনি করুণা দেখিয়েছেন, কারণ শেষে কি বলেছে? মৃত্যুরও অবসান ঘটবে। এই স্বর্গের মধ্যে মৃত্যু তো প্রবেশ করতেই পারবে না, সেই মৃত্যুরও অবসান ঘটবে। ঠিক আছে? জি ভাইয়া। তো কবির মতে এই মৃত্যুটা হচ্ছে আমাদের জীবনের মূলত হচ্ছে ক্ষণস্থায়ী একটা ঘুমের মতো। আমরা যখন ঘুমিয়ে যাই, এরকম ক্ষণস্থায়ী একটা ঘুমের মতো
আর ঘুম যেমন একটা স্বাভাবিক প্রক্রিয়া, তো মৃত্যু একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিছুক্ষণ ঘুমানোর পর আমরা যেমন আবার সতেজ হয়ে উঠি, আমরা যেমন আবার জেগে উঠি, মৃত্যু পরকালের জীবনে পা রাখার একটা সিঁড়ি মাত্র। অর্থাৎ আমরা যেমন ঘুমানোর পরে কিছুক্ষণ পর কি হয়, আবার আমরা সতেজ হই, কাজ করার শক্তি ফিরে পাই, ঠিক তেমনই এই মৃত্যুর পর নতুন জীবনে। বুঝি নাই, কিছু বললেন? ভাইয়া বললাম যে শেষ করবেন কখন? এই তো অসুস্থ করে নিতে। এই তো শেষ। তো এখানে আমি শেষ করি, আর একটু আছে আমার পুরো জি কবিতাটা ভাইয়া বুঝে। করেন। তো জি মূলত ভাইয়া বলা সমস্যা হচ্ছে নেই। যে ঠিক তেমনই কি হয়, আমি তো শুনছি। মৃত্যুটা কি হয়, মৃত্যুর পর নতুন জীবন অর্থাৎ পরকালে মানুষ আরো বেশি প্রাণবন্ত হয়ে ওঠে, এবং মৃত্যু পরকালের যে জীবনটা আছে, পরকালের জীবনে পা রাখার একটা সিঁড়ি মাত্র বা একটা মাধ্যম, যেটা সিঁড়ি বেয়ে আমরা যেমন উঠি, ঠিক এই মৃত্যুটা হচ্ছে স্বর্গে যাওয়ার একটা মাধ্যম। তো মৃত্যুর নিজের কোনো শক্তি নেই, তার নিজের কোনো শক্তি নাই, সে কোনো কিছু দিয়ে চলতে পারে না, সে কেবলমাত্র ভাগ্যের দাস। ভাগ্য যেদিকে নিয়ে যাবে মৃত্যু সেদিকেই যাবে। মৃত্যু শুধুমাত্র কিছু তুচ্ছ দুনিয়াদারির ঘটনা, যেমন অসুস্থতা, যুদ্ধ বিগ্রহ, দুর্ঘটনা ইত্যাদি কারণে হয়ে থাকে। আর মৃত্যু শুধুমাত্র কি হয়, ক্ষণস্থায়ী একটা ঘুমের অবস্থা। ঠিক যেমন আফিম ও জাদু মন্ত্র মূলত এইসব মানুষকে কি করে, অল্প সময়ের জন্য অবচেতন করে। যা সেখানে বোঝানোর চেষ্টা হচ্ছে, যেমন অবচেতন করা হয় এরকম অবচেতন করে রাখে। তো কবি এই মৃত্যুকে আফিম এবং জাদু মন্ত্রের সাথেও তুলনা করে তাচ্ছিল্য করেছে। বুঝতে পারছেন? এবং এত নগণ্য হয়েও, এই মৃত্যু এত নগণ্য হয়েও এই এরকম এরকম একটা গর্ব করা, এটা অনাকাঙ্ক্ষিত, এটাই বলার চেষ্টা করতেছেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। তো আজকের নোটটা হচ্ছে, যে পিডিএফটা আছে, এটা আমি মূলত হচ্ছে আপনাদের ফেব্রুয়ারি মাসের যেহেতু ক্লাস ছিল, ফেব্রুয়ারি মাসে আমি আপলোড করে দিচ্ছি। ঠিক আছে, ফেব্রুয়ারি মাসে আমি একটু দেখি জন্মদিনের ক্লাসটা কবে ছিল। এটাই তো বেশি। ভাইয়া কোনো ওই গ্রুপে টিপতে দেওয়া হবে না? কোথায় মার্চ এপ্রিল দিতে হবে? ভালো হয় দিতে। এখন আপনারা চাইলে তো দিতেই হবে, আপনাদের কাছে তো আর কোনো কিছু না করতে পারি, বলে। এটা হচ্ছে 12তম ক্লাস ছিল, আমি এটা 12তম ক্লাস দিয়ে সেখানে আপলোড করে দিলাম। ঠিক আছে, জি ভাইয়া। এখন ঘটনা হচ্ছে আপনাদের তো হোমওয়ার্ক করতে হবে, হোমওয়ার্ক করবেন না? জি ভাইয়া, ইনশাআল্লাহ করবো। তো একটা কাজ করেন, জি ভাইয়া। ইনশাআল্লাহ করবো। গল্প করতে করতে আমরা সবাই একটু লাইভে যাই। কত নম্বর ক্লাস বললাম? 12। আমি নোটটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। 12, আপনারা একটু লাইভে আসেন। আচ্ছা, নোটগুলো কেমন হচ্ছে? আপনারা যে পড়তেছেন, নতুন করে যে আমি নোটগুলো তৈরি করতেছি, এই নোটগুলো কেমন লাগতেছে? হায় হায়, এইভাবে উপহাস? ভাইরাল? এটা উপহার ভাইয়া। তাহলে কি ভালোবাসা? জি ভাইয়া। আচ্ছা, তা ভালোবাসা অনেক কম ভাইয়া, আসলে বিষয়টা মানে অনেক হচ্ছে অনেক করে বুঝতে পেরেছি আর কি। আমি আমি একটু বলি, বিষয়টা হচ্ছে আমি তো একটা ছোট মানুষ, ছোট বাচ্চা, এইসব বুঝি না আসলে। আমার কথা হচ্ছে, যা বলবেন আমার ভাই, সরাসরি বলেন, ভাইয়া, সেটাই আমার জন্য ভালো। হ্যাঁ বলেন। ভাইয়া, জি। আপনার কি করে উপকার দিতেছে, এটা আমি কি ভাষায় প্রকাশ করতে পারবো না, অনেক উপকার দিতেছে। না, আমার কথা হচ্ছে আমি ছোটখাটো মানুষ, আপনারা যা বলবেন সরাসরি বলেন, আমার সেটাই ভালো। ক্লাস ভালো লাগলে বলবেন ভাই ভালো লাগছে, আমি অনুপ্রেরণা পাবো। যদি খারাপ লাগে বলবেন ভাই এই জায়গাটাতে খারাপ লাগছে, আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করবো। আমার কথা হচ্ছে আমি ছোটখাটো মানুষ, এত কিছু বুঝি না, পেসপুস। ভাইয়া হ্যাঁ, নোটগুলো কি আসছে? কি আসছে?
হ্যাঁ যে আমাদের বইগুলো আপনাদের এখান থেকে দেন সেট সাজেশন নিয়ে বলছেন নাকি আপনারা? সেট সাজেশন এখনো বের হয়নি। সেট সাজেশন আপনারা যে থার্ড ইয়ারের পরীক্ষা চলছে আমার এটার তো পরে পাবেন। আমাদের থার্ড ইয়ারের যে বইগুলো ভাইয়া করে দেয় কি যেগুলো মার্কেটে পাওয়া যায় না ওইগুলোর কথা বলছি। মূলত হচ্ছে যে বইগুলো বর্তমানে পাওয়া যাচ্ছে না, আমরা হচ্ছে আগামীকাল অথবা এর পরের দিনের মধ্যে আমরা হচ্ছে বাংলা বাজারে যাব, এই বইয়ের বিষয়ে কথা বলবো, নিজস্ব লেখা হইতে হবে, আমরা একেবারে সেটাই করার চেষ্টা করতেছি। বুঝতে পারছেন? এপ্রিল মাসে যেগুলি দিছি ওগুলি তো আমাদের গ্রুপে আছে। ওয়াইফাই চলে যায় নাই, আমাকে কেন যেন বের করে দিছে নেট থেকে। আমি যেটা বলতেছিলাম যে আমরা একেবারে কপিরাইট অফিস থেকে কপিরাইট সার্টিফিকেট নিয়ে একেবারে হচ্ছে বই হিসেবে পাবলিশ করতে চাচ্ছিলাম। তবে এটা একবারে হবে না, ধীরে ধীরে হবে, হয়তো একটা দুইটা আমরা হচ্ছে প্রথমত বইগুলো এমনি আপনাদের হ্যান্ড নোট হিসেবেই দেবো, পরবর্তীতে বই হিসেবে বাজারে আসবে, যেটা আপনারা চাইলে 2 বছর বা 1-2 বছর পরে আপনারা চাইলে হচ্ছে লাইব্রেরি থেকে কিনতে পারবেন। হয়তো এমন হতে পারে আপনাদের ভাগ্যে না থাকলে আপনাদের জুনিয়র ভাই বোনদের ভাগ্যে থাকবে এমনটা। তো আপনাদের দোয়া ভালোবাসায় অবশ্যই ডিওবিজি একটা ব্র্যান্ড হিসেবে তৈরি হবে, আমরা চাই এরকম একটা এই ডিওবিজি একটা প্রকাশনী থাকবে, সেই প্রকাশনী থেকে আমরা বইগুলো পরবর্তীতে পাবলিশ করব। তো এটার জন্য কোনো ধরনের একটা ওয়ার্ডও কপি থাকা যাবে না, মানে হুবহু একটা সেন্টেন্সও কপি থাকা যাবে না, কোনো ওয়েবসাইট থেকে কারো বই থেকে কোনো কপি থাকা যাবে না, পুরোটাই নিজস্বতার মধ্যে থাকতে হবে। তাহলেই তারা হচ্ছে এই সার্টিফিকেটটা দিবে, যখন তারা এই সার্টিফিকেটটা দিবে আমরা নিঃস্বাধীনভাবে এটা মার্কেটে ছাড়তে পারবো। বুঝতে পারছেন? জি ভাইয়া। তো এই জন্য আমরা সেভাবে কাজগুলো করতেছি, আমরা একেবারে নিজস্ব আমরা যা পড়ছি যা বুঝেছি সেই বিষয়গুলোই ইনক্লুড করার চেষ্টা করতেছি। তো নোটটা দিয়েছি, এখানে থিম দেওয়া আছে, ইন্ট্রোডাকশন দেওয়া আছে, সামারি দেওয়া আছে, অ্যানালাইসিস দেওয়া আছে। আরেকটা বিষয় খেয়াল করলে দেখবেন অ্যানালাইসিসটা 2 লাইন করে 2 লাইন করে অ্যানালাইসিস দেওয়া আছে। প্রথম 2 লাইন 1 থেকে 2, 3 থেকে 4, 5 থেকে 6, তারপর 7 থেকে 8, এভাবে 2 লাইন করে দেওয়া আছে, কারণ এটা একেবারে ভালোভাবে যেন আপনারা বুঝতে পারেন। ঠিক আছে? তো এখন হচ্ছে আগামীকালকে আমাদের কোনো ক্লাস আছে, ক্লাস করতে চান? আমাদের এই মাসে আরো 2টা ক্লাস আছে, ভিক্টোরিয়ান পোয়েট্রি একটা ক্লাস আছে এপ্রিল মাসে। যারা ক্লাসগুলো মিস করেছেন বা জয়েন হন নাই তারা চাইলে জয়েন হতে পারেন। এই মাসে আমার নেওয়া আরো 2টা ক্লাস পাবেন, ভিক্টোরিয়ান পোয়েট্রি একটা আর পোয়েট্রি এন্ড ড্রামা থেকে একটা ক্লাস পাবেন, অর্থাৎ 2টা ক্লাস, গত মাসের একটা এই মাসের একটা, এই 2টা ক্লাস আমি একদিনেই পুরো র‍্যাপ অফ দ্য লকটা শেষ করে দেব। ঠিক আছে? কথা বুঝেছেন? আমার একটা ভিক্টোরিয়ান পোয়েট্রি একটা আগামীকালকে আপনারা যদি ক্লাস করতে চান তাহলে আমি নিতে পারবো, সমস্যা নেই। তবে যদি করতে চান তাহলে আগামীকালকে আপনাদের হচ্ছে 7টার দিকে করতে চাইলে পারবেন, কারণ হচ্ছে আমার 8:30টার দিকে ফার্স্ট ইয়ারের ক্লাস থাকবে আগামীকাল। কালকে আমি আজকেই বলে দেই, অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব, 8:30টার দিকে যাদের পোয়েট্রিতে বেসিকের সমস্যা আছে তারা আগামীকালকে ফার্স্ট ইয়ারের সাথে ক্লাসটা করতে পারেন। পাবলিকলি ক্লাস হবে, সেখানে পোয়েট্রির শুরু থেকে সবকিছু বেসিক আলোচনা হবে। আগামীকালকে 8:30টার দিকে, রাত 8:30টার দিকে ফার্স্ট ইয়ারদের পোয়েট্রির বেসিক ক্লাস হবে প্রিপারেশন বেজে। আপনার পরিচিত জুনিয়র যদি কেউ থাকে যারা এবার ফার্স্ট ইয়ারে পড়তেছে, ভর্তি হয়েছে বা ফার্স্ট ইয়ার পরীক্ষা দিবে, এমন যে কাউকেও চাইলে এই ক্লাসটাতে ইনভাইট করতে পারেন। আপনাদের যদি নিজেদের কারো বেসিকের সমস্যা থাকে চাইলে এখানে থাকতে পারেন। এবং যদি আপনারা নিজেরা চান, যারা এপ্রিলের পেজ বেঁচে আছে যে কালকে আমরাও ক্লাস করতে চাই, তাহলে ভিক্টোরিয়ান পোয়েট্রির উপর আমি ফ্রা লিপি কবিতাটা আপনাদের পড়ায় দিতে পারবো। এখন বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা আমাকে যা বলবেন আমি সেটাই করব। আপনারা যদি এই ক্লাসটা কালকে করতে চান লিপি আমি নিতে পারবো, কারণ বাকিটা আপনারা বলেন। যারা এপ্রিলের পেইড বেসে আছেন তারা বলেন ক্লাস করবেন কালকে? অনেকেই চলে গেছে। না ভাইয়া কালকে নিব না। কালকে কি করবো না, হয়ে যাবে।
পবিত্রও হবে আমাদেরও হয়ে যাবে, খবর নাই। ওকে, তাহলে ঠিক আছে, একদিন পর পরই হোক। আপনারা কেন একদিন পর পর যাচ্ছেন? একদিন পর পরই হবে। তো এটা হোমওয়ার্ক করে ফেলবেন। থিম বিশেষ করে সামারি অ্যানালাইসিস মাস্ট বি করতে হবে। এবং আমি যেটা বললাম, পরীক্ষায় ভালো করতে হলে সামারিটা অন্তত ভালোভাবে বুঝে পড়ে পড়তে হবে, যাতে আপনি নিজে থেকে লিখতে পারেন। এরকম অবস্থায় পড়তে হবে, তাই বলে মুখস্থ করার দরকার নেই। ওকে, ওকে ভাইয়া। তাহলে শেষ করি আজকে। টাটা, বাই বাই। আর ক্লাসটা শেয়ার করে রাখতে পারেন যে কোনো সময় দেখার জন্য। ইনশাআল্লাহ টিএমএস জিন্দাবাদ ভাই। ওকে ভাইয়া, আল্লাহ।